গ্যালভানোমিটারের প্রবাহ বলেছে। আমি এটা যদি চিত্রের মধ্যে দেখাই দিই, তাহলে এটা হচ্ছে শান্ট এস, আর এখানে যেটা গ্যালভানোমিটার ছিল জি। ঠিক আছে, এই জায়গায় আমাদের হচ্ছে কোষ, এখানে গ্যালভানোমিটারের রোধ বলছে আমাদেরকে 100 ওহম, আর শান্ট হচ্ছে 5 ওহম। শান্ট হচ্ছে 5 ওহম, আর গ্যালভানোমিটার হচ্ছে গিয়ে বলছে আমাদের 100 ওহম। যেখানে গ্যালভানোমিটারের মাঝখান দিয়ে প্রবাহ বলছে আমাদেরকে 0.46 অ্যাম্পিয়ার, মানে আইজি 0.46 অ্যাম্পিয়ার। এবং তড়িৎ আমরা গতিপথে বলতেছে আমাদেরকে শান্টের প্রবাহ কত বের করতে বলতেছে। আচ্ছা, শান্টের প্রবাহের জন্য আমরা ফর্মুলা একটু খেয়াল করি। আমরা সবাই তো ফর্মুলা জানি, যে ফর্মুলা আই সমান কি ছিল, বা আই এস সমান কি ছিল, জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। এখন এইটা হচ্ছে আমাদের সূত্র। সেক্ষেত্রে আমাদের এস ও প্রশ্নে আছে, জি ও প্রশ্নে দেওয়া আছে, বাট প্রশ্নে দেওয়া নাই কি ক্যাপিটাল আই, মানে মূল প্রবাহ প্রশ্নে নাই। তাহলে আমাদেরকে মূল প্রবাহটা প্রশ্ন থেকে বের করতে হবে। এখন মূল প্রবাহ প্রশ্ন থেকে অনেক ভাবে বের করতে পারো, অনেক নিয়ম আছে বের করার জন্য। আমরা যেটা আসলে সিম্পল নিয়ম শিখবো, এটা হচ্ছে কি একবারে সূত্র থেকে বের করে ফেলবো। যেমন আমরা জানি যে কি গ্যালভানোমিটারের প্রবাহের একটা ফর্মুলা আছে, আইজি ইজ ইকুয়াল টু এস বাই এস প্লাস জি ইন্টু মূল প্রবাহ আই। এখান থেকে আমরা চাইলে মূল প্রবাহটা বের করতে পারি। কেন বের করতে পারি? কারণ আইজির মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। সেটা ছিল কি 0.46 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 100 প্লাস 5 ইন্টু আই। তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, সরি এখানে আই হবে, ক্যালকুলেশন করো, তাহলে আই সমান আমাদের আসবে 105 ইন্টু 0.46 ডিভাইডেড বাই 5। হ্যাঁ, এখান থেকে তুমি মূল প্রবাহটা পেয়ে যাবে। আচ্ছা, এখান থেকে মূল প্রবাহটা কত হচ্ছে, ক্যালকুলেটর ক্যালকুলেটর হিসাব করলে আমরা মূল প্রবাহটা পেয়ে যাবো 105 ইন্টু 0.46 ডিভাইডেড বাই 5। আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 9.66 অ্যাম্পিয়ার। তাহলে মূল প্রবাহ আমরা পেয়ে গেছি 9.66 অ্যাম্পিয়ার। এখন তোমরা জাস্ট হচ্ছে গিয়ে আবার সুন্দর করে জাস্ট গুছাই লিখে নিলেই হয়ে যাবে। তাহলে আই এস ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু হচ্ছে আই। যেখানে আবার আগের মতো বসিয়ে দিব আমরা 100 ভাগের 100 যোগ 5 ইন্টু আই। আই হচ্ছে কত, 9.66। 9.66, তাহলে ক্যালকুলেশন করো কত আছে দেখো। 9.66 ইন্টু 100 ডিভাইডেড বাই 105, 9.2। তাহলে আমাদের এখানে হচ্ছে 9.2 অ্যাম্পিয়ার। এটা কি বুঝছো তোমার অঙ্কটা? 9.2 অ্যাম্পিয়ার আসছে আমাদের। জি ভাইয়া বুঝছি। খুবই সহজ একটা সিম্পল একটা ম্যাথ আসছে। তাহলে এটা দেখো, ম্যাথ হচ্ছে গিয়ে তোমাদের সবগুলোর আনসার আছে বইতে, বা সরি বই না, তোমাদের গাইডে একটু ভিন্ন করে এটা সলভ করছে, মানে অন্য নিয়ম দিয়ে সলভ করছে। যে নিয়মটা হচ্ছিল যে কি আমাদের ওই একটা অংশের বিভব বের করতো, বিভব বের করে ওই অংশের প্রবাহ বের করবে, এরকম করে বের করছে আর কি। তো ওইটা হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে খুবই সহজ নিয়ম। একবার সূত্র থেকে আমরা মান বের করে আমরা আনসার বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে আশা করি আমরা বুঝছি এই অঙ্কটা। তোমরা দ্রুত সময়ের মধ্যে এটা তুলে ফেলো, অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, যেটাই করতে পারো করো। একটু তাড়াতাড়ি করো, করে আমাকে অবশ্যই ইনফর্ম করো তোমাদের হয়েছে। তাহলে আমি নেক্সট ম্যাচে মুভ করবো। তোমাদের হইলে হয়ে যাবে। তোমাদের হয়েছে? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। হ্যাঁ, আমরা তাহলে আমরা এটা যাই পরবর্তী ম্যাচে আসছি গড়ে গতে।
ঘর ঘরে খেয়াল করে কি বলছে, ঘরে ঘরে বলতেছে আমাদের যদি বর্তনী শান্টের সাথে, এই যে শান্টের সাথে আরো 5 ওহম মানে রোধ যুক্ত করা হয় শ্রেণীতে, তাহলে মূল প্রবাহের 20% যাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। অর্থাৎ আমাকে এটা দেখাইতে বলতেছে আইজি সমান সমান 20% অফ আইই, এই যে সরি আই না শুধু আই, আমাকে এটা দেখাইতে বলতেছে। এখন আমরা দেখবো মূল প্রবাহের 20% আসলে আইজি এর মাঝখান দিয়ে যায় কিনা, এটা একটু খেয়াল করে তাহলে বুঝতে পারবো আশা করি। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে যেটা করবো, যে করতে বলছে আমাদেরকে 5 ওহম রোধ আমরা আরো এক্সট্রা তার সাথে যুক্ত করবো শ্রেণীতে, আমরা যুক্ত করে দেই। তো সেক্ষেত্রে আমাদের এস প্রাইমটা আসতেছে 5 প্লাস 5 অর্থাৎ 10 ওহম চলে আসতেছে, কেমন? এবং আমাদের জি যেটা ছিল 100, ওটা 100ই রয়ে গেল, ওটা চেঞ্জ হয় না। এখন আমরা যে জিনিসটা করব, আই জি ইজ ইকুয়াল টু, এটা বের করতে হবে কারণ আমাদের তো এটাই করতে বলছে। আই জি ইজ ইকুয়াল টু এস বাই বা এস প্রাইম দিব এখানে আমরা, এস প্রাইম প্লাস জি ইন্টু মূল প্রবাহ আই। মূল প্রবাহ তো আমরা অলরেডি পাইছি আগেই। হ্যাঁ, এখন দেখো এই জায়গায় আমরা মানটা বসিয়ে দিই। এস প্রাইম হচ্ছে 10 আর নিচে আসবে 10 যোগ 100 ইন্টু 9.66। তো ক্যালকুলেশন করলে আমাদের আইজির মানটা কত হচ্ছে একটু দেখি আমরা। ক্যালকুলেশন করলে আমাদের আইজির মানটা আছে 96.6 ডিভাইডেড বাই 110। হ্যাঁ, তাহলে কত আছে 0.87, 0.878 এটা আসতেছে। এখন আমরা দেখবো মূল প্রবাহের যে আসলে এত পার্সেন্ট হচ্ছে কিনা, এটা জিনিসটা আমরা খেয়াল করবো। আচ্ছা, মূল প্রবাহ তো লাগবে না আমাদের, তো এটা মূল প্রবাহ থাকবে, সরি একটু চেঞ্জ করি এখান দিয়ে, একটু হালকা চেঞ্জ করতে হবে, এটা তো আই থাকবে, এটা আই থাকবে কারণ আমাদের দেখাইতে বলতেছে এই জিনিসটা, কেমন? তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে আসে 10/110, তাহলে 0.09, 0.09 আই। এটাকে আমরা এখন বুঝছো শতাংশে মানে শতকরায় কনভার্ট করে ফেলবো। শতকরায় কনভার্ট করতে হলে আমরা নিয়ম জানি, 100 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ, তাহলে শতকরায় কনভার্ট হয়ে যায়। তাহলে আমি এখন আইজি সমান লিখতে পারি 0.09 ইন্টু 100 ইন্টু 1/100 ইন্টু আই। তাহলে আইজি সমান আমাদের আসবে 9, তো 9.1% আসতেছে। তাহলে একটু দেখো সবাই এদিকে ফোকাস করো, আইজি সমান আসবে 9.1% অফ আই, মানে মূল প্রবাহের 9.1%। তাহলে তোমরাই বলো শর্ত কি মেনে চলছে, মানে যেটা চাইছিল এটা পাইছি কিনা আসলে। চাইছিল 20% মূল না প্রবাহের, কিন্তু পাই নাই। পাইতেছে 9.1%। অর্থাৎ সে যে উক্তিটা দিছে উক্তিটি কি ভুল, দেখছো এটাতে 4 মার্ক। তাহলে আমরা লিখবো যে উক্তিটি ভুল, উক্তিটি ভুল বা মিথ্যা যেটাই বলো। খুবই ছোট একটা ম্যাথ, দেখছো এটাতে 4 মার্ক। তোমরা তুলে নাও, আমরা এর মধ্যে পরবর্তী ম্যাচে চলে যাবো গা, আমাদের নেক্সট ম্যাচ যাবো এরপরে। তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে এটা তুলে ফেলো। আমরা এখন করবো কুমিল্লা বোর্ড 2024 সালের ম্যাচ। এর মধ্যে এটা তুলে ফেলো, তুলে ফেলে আমাকে তাড়াতাড়ি জানাই যে তোমাদের হয়েছে। ভাইয়া বলো। আচ্ছা, এখানে 100 মানে কাটাকাটি চলে যায় না, তাহলে 9.1 কিভাবে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তো গুণ হয়েছে এর সাথে না, এটা আনছি বাড়তি আনছি, আমি 100 দিয়ে গুণ করছি, 100 দিয়ে ভাগ করছি, এটা বাড়তি আনছি, যেহেতু 100 দিয়ে গুণ করছি এই জন্য 100 দিয়ে ভাগ করছি। এর কারণ এটা তো এখানে ছিল না, এটা বাড়তি আনছি। এই 100টা এখানে গুণ হয়েছে, কারণ কি 100 এখানে গুণ হয়েছে, গুণ হওয়ার কারণে এই 9.1 আসছে। আর এই 1/100 বলতে বোঝাচ্ছে পার্সেন্টেজ, বুঝছো? মানে আমি যখন আচ্ছা আচ্ছা। পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজ আনতে চাইবো তখন এই কাজটা করতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা সবাই কি লিখছি? লিখলে জানাইও। হ্যাঁ। তো বাকিরা? হ্যাঁ ভাইয়া লিখছি। ওকে, Yes. ঠিক আছে। তাহলে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালে ম্যাথে চলে যাচ্ছি, ওই ম্যাথটা সলভ করে চলো। ওই ম্যাথের প্রশ্নটা সবাই পিডিএফ করে দেখো। আমরা শুরু করি, খুবই সিম্পল একটা ম্যাথ আসছে। প্রথমে আমরা এই চিত্রটা একটু দেখবো, এই চিত্রে যে গরু আসছে আর কি। এখানে এখানে আর আমাদেরকে বলতেছে এই বর্তনের মূল প্রবাহ কত হবে জিজ্ঞাসা করছে গরুর গতে। ঠিক আছে, মান তো সব আছে, আমি লিখলাম না আর কি। প্রথম বর্তনের মূল প্রবাহ বের করতে বলছে, মানে এখানে যে আই আছে এটা বের করতে বলতেছে। এখন এটা খুবই সিম্পল সূত্র দিয়ে করলে হয়ে যাবে আমাদের, বুঝছো? সিম্পল সূত্র বলছি কি,
আমরা দেখতেছি এখানে তিনটা কোষ আছে কি শ্রেণীতে আছে। আর শ্রেণীতে থাকলে আমাদের ফর্মুলা আমরা জানি, প্রবাহ নির্ণয়ের সূত্র এন ই ডিভাইডেড বাই এন স্মল আর প্লাস ক্যাপিটাল আর। আমরা এই ফর্মুলা জানি, যেমন সূত্র দিয়ে এটা দিয়ে ক্রস করলে অঙ্ক শেষ। যেখানে এন হচ্ছে 3, ই প্রশ্নে আমাদের দেওয়া আছে ই হচ্ছে কত 3 ভোল্ট, 3 ভোল্ট। আর তোমার হচ্ছে গিয়ে ভোল্ট লাগা 3 লিখলে হবে N3। আর স্মল আর হচ্ছে গিয়ে আমাদের আমি অভ্যন্তরীণ 0.2, 0.2, ক্যাপিটাল আর হচ্ছে গিয়ে আমাদের 30 ওহম। তাহলে এখানে ক্যালকুলেশন করো 9 ডিভাইডেড বাই 0.6 প্লাস 30, ক্যালকুলেশন করলে আমাদের আনসার চলে আসছে হচ্ছে গিয়ে 0.294, 0.294 অ্যাম্পিয়ার। দেখছো, এইটাতে 3 মার্ক দিছে, এইটাতে 3 মার্ক, এরকম লেভেল তো বেশি আসছে। আচ্ছা, আমরা বুঝছি তাহলে অঙ্কটা সবাই। হ্যাঁ ভাইয়া। খুবই ছোট একটা অঙ্ক ছিল। হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, আমরা তাহলে নেক্সট ম্যাথে যাচ্ছি, ঘরে ঘরে। উদ্দীপকের আলোকে কোন বর্তনীতে একক সময়ে অধিক শক্তি অপচয় হবে? বলছে একক সময়ে, একক সময় বলতে বুঝে গেছি কি, টি এর মানটা হচ্ছে 1 সেকেন্ড। যেমন একক সময়ে আমাদের বলছে শক্তি কোথায় বেশি অপচয় হবে, মানে যেখানে আমাদের শক্তি অপচয় ডাব্লিউ এর মান বেশি, ডাব্লিউ যেখানে বেশি সেখানে শক্তি বেশি অপচয় হবে। ডাব্লিউ এর যে সূত্রটা আমরা কিন্তু তাপীয় সূত্রে পড়ছিলাম, জোরের তাপীয় সূত্র, সেটা কি ছিল? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আমরা কিন্তু এই ফর্মুলাটা পড়ছি। এই জায়গায় যে আরটা দেখতে পাচ্ছ, এই আরটা কিন্তু বাহিরের রোধ, বুঝছো, অভ্যন্তরীণ রোধ না, কিন্তু এটা হবে বাহিরের রোধ। এখন আমরা প্রথম বর্তনীর জন্য হিসাব করব। প্রথম বর্তনী অলরেডি আঁকা আছে আমাদের এখানে। প্রথম বর্তনীর জন্য W1 is equal to I1 স্কোয়ার আর টি। তাহলে এখান থেকে I1 মানে হচ্ছে এটা, এই যেটা মূল প্রবাহ আর কি, 0.294 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আর মানে 30 ইন্টু হচ্ছে সময় 1 সেকেন্ড বলেই দিচ্ছে আমাদেরকে। তো সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে, আমাদের আছে 0.294 হোল স্কোয়ার ইন্টু 30, তাহলে আসছে 2.59, ধরলাম 2.6 জুল। ঠিক আছে, এবার আমরা সেম ভাবে দ্বিতীয় বর্তনীর জন্য কাজ করব। দ্বিতীয় বর্তনী কেমন ছিল? দ্বিতীয় বর্তনী দেখতে এই যেরকম, এই যে, ঠিক আছে, এখানে আমাদের ই, এখানে একটা ই, এখানে একটা ই, এখানে একটা আর ছিল, এখানে একটা আর ছিল, এখানে একটা আর ছিল, দুটো ক্যাপিটাল। মান সবগুলো সেম সেম, কোনো চেঞ্জ নাই, শুধু এটা শ্রেণীতে ছিল, ওটা সমান্তরালে আছে। এখন সমান্তরাল নিয়ম তো আমরা জানি, আই কি যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে তোমার সমান্তরাল হলে এম ই ডিভাইডেড বাই এম ক্যাপিটাল আর প্লাস স্মল আর, আমরা এটা পড়ছিলাম সূত্র। ঠিক আছে, যখন সমান্তরাল থাকবে তখন এই সূত্র। এখানে এম কিন্তু আর এখানে এম কিন্তু সমান কথা, বুঝছো, শুধু আমি জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য আলাদা আলাদা করলাম আর কি। তা এখানে এমটা কত হবে 3, কারণ 3টা সমান্তরালে আছে। 3 ইন্টু ই হচ্ছে 3 আবার, আর এখানে 3 ইন্টু হবে 30 মানে 30, ঠিক আছে, প্লাস হচ্ছে 0.2। তাহলে এখান থেকে আমাদের আইপিটা কত আসতেছে? এখান থেকে আমাদের আইপিটা আসবে 9 ডিভাইডেড বাই 90.2, অর্থাৎ 0.09। আচ্ছা, 0.099 চলে আসতেছে আমাদের এখানে আইপির মান। এটা হচ্ছে দ্বিতীয় বর্তনীর জন্য মূল প্রবাহ। তাহলে ওই যে শক্তি যদি আমরা অ্যাপ্লাই করি, শক্তি W2 ইজ ইকুয়াল টু লেখা যাবে I2 স্কোয়ার আর টি, মানে আই স্কোয়ার আর টি আর কি সূত্র। সেক্ষেত্রে I2 স্কোয়ার বলতে বুঝছি আমরা কি 0.099 হোল স্কোয়ার ইন্টু 30 ইন্টু 1। তাহলে কত হয় আমাদের এখানে ক্যালকুলেশন করলে? 0.099 স্কোয়ার ইন্টু 30, 0.294, 294 জুল। তাহলে তোমরাই দেখো কোন ডাব্লিউটা বড় হচ্ছে। ডাব্লিউ এখানে প্রথমটা বড় হচ্ছে, W1 গ্রেটার দেন W2। তার মানে কোন বর্তনীতে শক্তি বেশি অপচয় হচ্ছে বলতো? কোন বর্তনীতে বেশি শক্তি অপচয় হচ্ছে? প্রথম বর্তনীতে। প্রথম বর্তনীতে। তাহলে হ্যাঁ, শেষ, আমাদের অঙ্ক শেষ। প্রথম বর্তনীতে আমাদের শক্তি বেশি অপচয় হচ্ছে। এটা 2024 সালে কুমিল্লা বোর্ডে আসছে। দেখো কত সিম্পল ম্যাথ আসছে। কুমিল্লা বোর্ডে বলে প্রশ্ন কঠিন না, এটা কোনো প্রশ্ন হলো?
বলো তো। প্রশ্নটা দেখো একটু সবাই। 10 দুই 2024 সাল, এটা মনে হয় কত নম্বর পৃষ্ঠে আছে? আম, কত নম্বর? আচ্ছা, এটা মনে হয় আছে, দেখো তোমরা বাবা, এই 6 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, একটু দেখো সবাই। ইলেকট্রিসিটি ল্যাবরেটরিতে একটি মিটার ব্রিজের একটি ফাঁকে 2 ওহম এবং অপর ফাঁকে 3 ওহম রোধ সংযুক্ত আছে। মানে বাম প্রান্তে 2 ওহম আর ডান প্রান্তে হচ্ছে গিয়ে তোমার 3 ওহম, এটা বলে দিচ্ছে আর কি। শিক্ষার্থীরা নিস্পন্দন বিন্দু ঠিক মাঝখানে পেতে যাচ্ছে। এখন প্রশ্ন, এটা কিন্তু জানি মিটার ব্রিজ নেই, কিন্তু এই প্রশ্নটা মিটার ব্রিজ নেই। আমি তোমাদের এই পর্যন্ত 2টা ম্যাথ করাই ফেলছি। দুইটা কিন্তু 2 ধরনের ম্যাথ করাইছি, 2 কনসেপ্টে ম্যাথ করাইছি, ঠিক আছে? আচ্ছা, এবারে প্রশ্নটা দেখি, এটা কিন্তু 3 নম্বর কনসেপ্ট। নিস্পন্দন বিন্দু কোথায় পাওয়া যাবে? আমাদের তাহলে কি বের করতে হবে? আমাদের এই যে এখান থেকে এলটা বের করতে হবে। তো আমাদের প্রশ্নে কিন্তু পি বলছে অলরেডি 2 ওহম, কিউ বলছে অলরেডি 3 ওহম। আমাদের এই এলটা বের করতে হবে। এখন ভাই এটা তো কোনো প্রশ্নই হইলো না। পি বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এল বাই 100 মাইনাস এল করলে তো অঙ্ক শেষ। এটাই তো আমাদের সূত্র, তাই না? এটা বলো অঙ্ক শেষ আমাদের। আমি তো সব লিখি নাই, পি কি কিউ কি এল কি করে লিখবো, তোমরা হাতের মধ্যে করে লিখবো। এখান থেকে আমরা এলটা বের করবো। তাহলে পি হচ্ছে 2, পি হচ্ছে 3, এল হচ্ছে আমরা বের করবো 100 মাইনাস এল। কোনে গুণ করো, 200 মাইনাস 2l ইজ ইকুয়াল টু 3l। তার মানে 200 ইজ ইকুয়াল টু হবে 5l, আর এল ইজ ইকুয়াল টু হবে 200 বাই 5। তাহলে কত হচ্ছে আমাদের এখানে? 40। তাহলে 40 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, মানে বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে স্পন্দন বিন্দু পাওয়া যাবে। অঙ্ক শেষ। এটা 3 মার্ক। বুঝছো অঙ্কটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, খুবই ছোট্ট একটা ম্যাথ এবং কনসেপচুয়াল ম্যাথ ভাই। এটা কিন্তু আহামরি না যে তুমি অনেক কঠিন মনে করতেছো, খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। গরুকে তো যাতে আমরা পারছি, গরুকে আমরা সাধারণ মোটামুটি পারি, কিন্তু আমরা আমরা আটকা পড়ে যাচ্ছি ঘরে ঘরের মধ্যে। এখন এটার ঘরে ঘরে খেয়াল করবো, গরু ঘরে সবাই এর মধ্যে করে ফেলো, তারা দ্রুত সম্ভব করা যায় করে ফেলো। ঠিক আছে, ঘরে ঘরে ম্যাথটা লিখবো। উদ্দীপক অনুযায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য সফল করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখন দেখো, শিক্ষার্থীরা বলছে এখানে যে এলটা আছে, এই এলটা হচ্ছে ঠিক মাঝখানে পাবে। এখন ঠিক মাঝখানে এটা মানে কি হবে? ঠিক মাঝখানে বলতে আমরা যে চিত্র আঁকছিলাম, মনে আছে আশা করি তোমাদের, একটা মিটার স্কেল নিচে দিয়ে আঁকছিলাম। এরকম একটা মিটার স্কেল আমার নিচে দিয়ে আঁকছিলাম মিটার ব্রিজের মধ্যে। তো এই মিটার স্কেলের যে দৈর্ঘ্যটা, এর কত ছিল? 100 সেন্টিমিটার ছিল। মনে আছে আশা করি তোমাদের, এই মিটার স্কেলের দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার। এখন এই মিটার স্কেলটা কিন্তু ওই যে তার যেটা ছিল, যে তারটা ছিল ওই তারের বরাবর নিচে ছিল, এবং এই তারের পুরো তারের দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার। আর এখানে অর্ধেক, মানে মাঝখানে বলতে কি হচ্ছে অর্ধেক, অর্থাৎ এই পয়েন্ট চিন্তা করো। তাহলে আমার বাম থেকে 50 সেন্টিমিটার এবং ডান থেকেও 50 সেন্টিমিটার পাইতে হবে। অর্থাৎ আমার হচ্ছে গিয়ে এল এর মানটা পাইতে হবে 50। শিক্ষার্থীরা বলতেছে এই যে এল এর মানটা যদি 50 সেন্টিমিটার পাইতে হয়, তাহলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হইতে পারে? তাহলে কি কি ব্যবস্থা বলতে 2 ধরনের ব্যবস্থা আছে। একটা হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে সমান্তরাল, আর কিছু না। ঠিক আছে, ব্যবস্থা আছে দুটো, একটা শ্রেণী যায়, একটা সমান্তরাল। তাহলে আমরা এখন যেটা করব, সেটা হচ্ছে কি একবার শ্রেণীতে করব, একবার সমান্তরাল করব। তাহলে তোমরা প্রশ্নটাকে ভালো করে দেখো, ওখান থেকে আজকে গিয়ে আমরা পি বাই কিউ যে আছে সূত্র, এটাই সূত্র সূত্রটা এটাই করবো। যেখানে আমরা হচ্ছে গিয়ে একবার পি এর হিসাব করবো, একবার কিউ এর হিসাব করবো, বুঝছো? তো দেখো, আমি বুঝলাম এতটুকু আছে, লাগবে না। এখানে আমাদের এলিমেন্টটা বলে দিচ্ছি, এর কার কিছু সমস্যা হচ্ছিল তো। দেখো, আমরা এল পাইছি হচ্ছে 50 সেন্টিমিটার, এটা বলে দিচ্ছে প্রশ্ন আমাকে ভাবে। তাহলে আমরা এখন এখান থেকে হচ্ছে দেখো, আমরা এখন আমি বলছি একটু এবার কিউ নিয়ে কাজ করবো, এবার পি নিয়ে কাজ করবো। তো আমি এখন নতুন করে কিউ একটা বের করবো। তাহলে এখান থেকে হচ্ছে ওই যে কিউ প্রাইমটা চাচ্ছি বের করার জন্য। আর কখন শ্রেণীতে হয়, কখন সমান্তরাল হয়, এটা তো আমরা জানি। যখন উপস্থিত মান থেকে নির্ণয়কৃত মানটা বেশি হয়, তার মানে শ্রেণীতে। আর যদি উপস্থিত মান থেকে নির্ণয়কৃত মানটা কম হয়, তাহলে সমান্তরাল। আমরা এখন কিউটা বের করবো নতুন করে। তাহলে কিউ প্রাইমটা দেখবো আসলে কিউ থেকে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে। ঠিক আছে, তাহলে কিউ প্রাইমটা আমরা লিখে বের করে ফেলাই এখান থেকে। পি হচ্ছে 2 ওহম, আর কিউ তো আমরা বের করবো এখান থেকে। এটা 50, 100 বিয়োগ 50। তাহলে এখান থেকে 2/কিউ প্রাইম ইজ ইকুয়াল টু, এখানে যদি হিসাব করো তাহলে কত হয়, 1 হচ্ছে, তাই না? তাহলে কিউ প্রাইম ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 2 ওহম।
তাহলে তোমরা দেখো তো কিউ প্রাইমটা কিউ থেকে ছোট হয়ে গেছে না? কিউ প্রাইমটা কিউ থেকে ছোট, তাহলে নির্ণয়কৃত রোধ উপস্থিত রোধ থেকে কম হচ্ছে। তার মানে কি করতে হবে? সমান্তরালে লাগাইতে হবে। তাহলে সমান্তরালে তোমরা কতটুকু লাগাবে প্রশ্ন আসতে পারে না? সমান্তরালে কতটুকু লাগাবা সেটাই এখন আমরা বের করবো। সমান্তরালে কতটুকু যুক্ত করবো আমরা। তাহলে আসো আমি এখন লিখবো যে কিউ রোধের সাথে কিউ রোধের সাথে এক্স ওহম রোধ সমান্তরালে যুক্ত করব, সমান্তরালে যুক্ত করব। তাহলে 1/q প্রাইম ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/q। এখান থেকে 1/x টা হিসাব করে বাইরে করে আলাদা করি, q প্রাইম মাইনাস q, তাহলে হাফ মাইনাস 1/3, নিচে আছে 6 আর উপরে আসবে 3 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 1/6। তাহলে 1/x ইকুয়াল টু 1/6 মানে x ইকুয়াল টু 6 ওহম। এই যে দেখো কিউ রোধের সাথে মানে বাম ডান ডান প্রান্তে রোধের সাথে 6 ওহম রোধ সমান্তরালে যুক্ত করলে আমাদের ওই যে কি বলে যে তোমার এন এর মানটা বা নিস্পন্দন বিন্দুটা মাঝখানে পাবো। বুঝতে পারছো? তোমরা কি এই পয়েন্টটা বুঝছো আমি কিভাবে করছি? বুঝছি। হ্যাঁ, তো সিমিলার হবে, একবার সেম টু সেম ভাবে তোমরা পি এর জন্য করবা, মানে এই যে কাজটা আমি এখন করছি ওই কাজটা আমি আমার পি এর জন্য করবো, নতুন করে পি প্রাইম বের করবো এবং দেখবো পি প্রাইমটা কি আসলে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে। যদি বড় হয় তাহলে শ্রেণী, আর ছোট হলে তো বললামই সমান্তরাল। যেহেতু সমান্তরাল হয়ে গেছে আমরা বুঝে গেছি যে অবশ্যই পিটা শ্রেণীতেই হবে, এটা বুঝে যাচ্ছে। তাহলে অবস্থা আছে দুইটা, খালি একটা শ্রেণী একটা সমান্তরাল। তো সমান্তরাল পাইছি আমরা অলরেডি, এখন আমরা যেটা করবো পি এর জন্য সেটা হবে শ্রেণী। তাহলে এটা এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। তোমরা প্রসেসটা বুঝো খালি, হ্যাঁ প্রসেসটা ভালো করে বুঝতে হবে, শুনলে আমাকে জানাইও। আমরা লিখে দেবো যে ডান ফাঁকের রোধের সাথে রোধের সাথে 6 ওহম রোধ সমান্তরালে সমান্তরালে যুক্ত করলে নিস্পন্দন বিন্দু মাঝখানে পাবো। ঠিক আছে, এটা লিখে দিলাম আজকে। তোমরা লিখলে আমাকে তো শুধু জানাই ভাই, মানে এই পার্টটা লিখলে। লিখছি ভাইয়া। Okay. তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে আহ দ্বিতীয় মানে কি পি এর জন্য বের করবো। তাহলে আমরা আবার লিখবো যে আবার 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 হচ্ছে করবো পি প্রাইম বের করবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এখানে হবে পি প্রাইম, এখানে কিউর মান থাকবে 3, এটা হবে পি প্রাইম। আর এখানে আমরা একটু এক্সট্রা কাজ করবো, এটা হচ্ছে পি প্রাইম বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1, এখানে এখানে তো 1 হবে, তাহলে পি প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে 3 হচ্ছে 3 ওহম। এই যে বোঝা যাচ্ছে যে আমার পি প্রাইমটা পি থেকে বড় হচ্ছে, দেখছো? তার মানে কি হবে, নির্ণয়কৃত মানটা উপস্থিত থেকে বেশি হয়ে গেছে, অর্থাৎ শ্রেণীতে লাগাইতে হবে। তাহলে এখন আমরা এখানে x ওহম রোধ সমান্তরাল বাদ দিয়ে এখানে পি লিখে লিখবো হচ্ছে শ্রেণীতে, দেখছো? শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে এখান থেকে জাস্ট সিম্পল ভাবে আমরা অঙ্কটা করে ফেলবো একবার, খুব সহজ হবে। হ্যাঁ, লিখবো হচ্ছে কি পি প্রাইম ইজ ইকুয়াল টু পি প্লাস এক্স, তার মানে x ইকুয়াল টু হবে পি প্রাইম মাইনাস পি, অর্থাৎ 3 মাইনাস 2 অর্থাৎ 1 ওহম। কি লিখবো এখানে, ডান বাদ দিয়ে লিখবো বাম, বাম পাকের রোধের সাথে 1 ওহম রোধ সমান্তরাল বাদ দিয়ে লিখবো হচ্ছে শ্রেণীতে যুক্ত করলে নিস্পন্দন বিন্দু মাঝখানে পাবো। দেখছো অঙ্কটা বুঝছো নি? অঙ্কের প্রসেসটা কি বোঝা গেছে তোমাদের, বলো তো? জি ভাইয়া বুঝছি।
হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এটাও শেষ করলাম, আমাদের আরেকটা টাইপের অঙ্ক শেষ করলাম। তো তোমরা এখন তুলে নাও বা এখানে চলে যাচ্ছি। করতে বলছে আমাদেরকে, এবং একটা চাবিও দেওয়া আছে। গরুগত বলছে গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে আমাদেরকে। খুবই কনসেপ্টুয়াল একটা ম্যাথ এবং সহজ, একবারে সহজ একটা ম্যাথ, বেসিক ম্যাথ, একবার বেসিক। তাহলে আমরা হচ্ছে একটু গরুর গোটা খেয়াল করবো, প্রশ্ন থেকে গরুর গোটাই বের করতে যাচ্ছি আমরা এখন। তা আমাদের প্রথমত হচ্ছে কি করতে হবে, তড়িৎ প্রবাহ বের করতে হবে। তো তড়িৎ প্রবাহ বের করতে হলে আমাদের দেখো প্রশ্নের মধ্যে রোধও আছে, আবার প্রশ্নের মধ্যে হচ্ছে কি আমাদের পরিচালক শক্তিও আছে, আবার অভ্যন্তরীণ রোধও আছে। তাহলে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, ফর্মুলা হচ্ছে এটা, I is equal to E divided by R plus small r, আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এর রিজন কি, কারণ স্মল আর আছে আর ই আছে এই কারণে। তাহলে বি ইজ ইকুয়াল টু আই আর দিয়ে করে নিলে হইতো। এখন এই জায়গায় সমস্যা হলো ইও আছে আরও আছে, বাট ক্যাপিটাল আর এক্স্যাক্টলি নাই আমাদের, ক্যাপিটাল আরটা এক্স্যাক্টলি আমাদের বের করতে হবে। তাহলে চিত্রটা একটু খেয়াল করো, চিত্রের মধ্যে আমরা একটু খেয়াল করি। দেখো এই চিত্রের মধ্যে আমাদের অলরেডি ওরা কিন্তু আমাদেরকে বলেই দিচ্ছে, এই যে গ্যালভানোমিটারটা মাঝখানে ছিল না, এটা বাদ, এটা বিচ্ছিন্ন, মানে এটা থাকবেই না, এটা বিচ্ছিন্ন বলছে। এখন এখানে মনে করো পি, এটা মনে করো কিউ, এটা হচ্ছে আর, মনে করো কি আসলে এগুলোই তো। এখন তোমরা একটু মনোযোগ দাও, এই পি এর এই কিউ এর রোধ কি শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে? শ্রেণীতে। শ্রেণীতে। আবার এখানে এই আর এর মান, এই আর এস এর মান, এই দুটোর রোধ কিসে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে আছে। তাহলে আমরা, হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি আর এস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, আর আর এস টু ইজ ইকুয়াল টু হচ্ছে আবার আর প্লাস এস, তাই না? এইভাবে যদি আমরা হিসাব করি, আমাদের আর এস ওয়ানটা আসে হচ্ছে গিয়ে পি এর মান যোগ কিউ এর মান, কত কত আছে 16 আর 8, মানে 8 যোগ 16 অর্থাৎ 24। আর এখানে তো লেখা যাবে 32 যোগ 24, তার মানে 24, হ্যাঁ ঠিক আছে, তাহলে 56 ওহম। এবার দেখো এই আর এস, এই দুটা রোধ সমান্তরাল রোধ, আর এই দুটা তো রোধ, এই দুটো কি অবস্থায় আছে? সমান্তরাল আছে। সমান্তরাল। সমান্তরালে। সমান্তরাল চিত্রটা এরকম হয়ে যাবে একটু পরে দিয়ে, এই যে এরকম, এই যে এরকম হয়ে যায়। তো এটা এবং এটা, এটা হচ্ছে আর এস ওয়ান মনে করো, এটা হচ্ছে আর এস টু। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1/RT ইজ ইকুয়াল টু, আমি তো আসলে তাড়াহুড়ো করে বলতে আমি একটু শর্টকাট লিখে বলতেছি আর কি, পরীক্ষার হলে তোমরা অবশ্যই সাজাই গুছিয়ে লিখবে এগুলো। এটা আর এস ওয়ান এর নাম কি, আর এস টু এর নাম কি, আর পি নাম কি, আর ওয়ান কি, সবগুলো বুঝাই লিখবো পরীক্ষার মধ্যে। ঠিক আছে, আমরা তো এখন আর ব্যাখ্যা বিবরণ যাচ্ছি না, আমরা জাস্ট জিনিসটা তোমাকে বুঝাই দিচ্ছি কনসেপ্টটা। এখন এখান থেকে 1/RS1 প্লাস 1/RS2, সেক্ষেত্রে আর এস ওয়ান হচ্ছে 24 আর আর এস টু হচ্ছে 56। তোমরা ক্যালকুলেশন করলে এখান থেকে পাই একবারই করি, 1/24 প্লাস 1/56, তাহলে 1/16.8। আমরা একবারে করছি এখান থেকে, আর পি ইকুয়াল হচ্ছে 16.8 ওহম। ঠিক আছে, আমাদের মোট তুল্য রোধ আসছে 16.8 ওহম আমাদের তুল্য রোধ। আমরা এখন জাস্ট আমাদের সূত্রের মধ্যে বসাই দিব খালি। তাহলে মূল প্রবাহ বা বর্তনীর প্রবাহ যেটাই বলো, I is equal to capital E by RP plus small r। তাহলে E হচ্ছে আমাদের এখানে প্রশ্নে দিছে, E হচ্ছে আমাদের 12 ভোল্ট, E হচ্ছে 12 ভোল্ট, এটা 16.8 যোগ 0.5। যদি আমরা ক্যালকুলেশন করি 12 ডিভাইডেড বাই 16.8 যোগ 0.5, তাহলে আমাদের আনসার আসে 0.693, 0.693 অ্যাম্পিয়ার। দেখবো কি বলছে ঘরে ঘরে। উদ্দীপকের এক্স রোধ কি, একটা এক্স রোধ দিচ্ছে কিন্তু, হ্যাঁ 16 ওহম একটা রোধ দিচ্ছে বাইরে। রোধটি ব্রিজে প্রদত্ত কোন একটি রোধের সাথে ব্যবহার করে সাম্য অবস্থার সৃষ্টি সম্ভব কিনা, আমাকে এটা জিজ্ঞাসা করছে সাম্য অবস্থার সৃষ্টি সম্ভব কিনা। এখন এই জায়গায় আমাদের রোধ হচ্ছে 16 ওহম, ঠিক আছে, রোধটা হচ্ছে আমাদের বর্তমানে এখানে 16 ওহম। তো আমি হচ্ছে এই 16 ওহমের জন্য হচ্ছে যে কোনো একটা অজানা রোধ আমরা বের করবো। কি বলবো, যে কোনো একটা অজানা রোধ আমরা এখান থেকে পি কিউ আর এস তিনটাই আছে, আমরা এখান থেকে যে কোনো একটা রোধ হচ্ছে অজানা করে বের করবো আমরা। এখন এখন হচ্ছে কি দেখো,
আমাদের এই 16 ওহম রোধ আমি কোন রোধের সাথে লাগাবো, এটার জন্য হচ্ছে গিয়ে আমাকে আগে দেখতে হবে কোন রোধের জন্য আমরা বীজটাকে সাম্য অবস্থায় আনতে পারতেছি না, মানে কত রোধের কারণে আমরা বীজটাকে সাম্য অবস্থায় আনতে পারতেছি না। তো এই ক্ষেত্রে এই 4টা রোধের মধ্যে আমি দেখবো কোন রোধের মান সব থেকে বড়। এই 4টা রোধের মধ্যে দেখবো যে কোন রোধের মানটা সব থেকে বড়। প্রত্যেকবার তো প্রশ্ন বলে দেয় এত রোধের সাথে কত মানের রোধ কিভাবে লাগালে সাম্য অবস্থা লাভ করবে, এটা বলে দেয় যে 4 নম্বর রোধ বা 3 নম্বর রোধ বা 2 নম্বর রোধ বলে দেয়। কিন্তু এই প্রশ্ন কিন্তু বলে নাই, বলছে 16 ওহম রোধ লাগাবে, লাগাইলে সেটা সাম্য অবস্থা তৈরি করবে। এখন কথা হচ্ছে 16 ওহম রোধটা কার সাথে লাগাবো, পি এর সাথে, কিউ এর সাথে, না আর এর সাথে, না এফ এর সাথে, এটা আমাকে বলে না। তো এটা আমাকে বের করতে হবে। এটার জন্য আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে কোন রোধটা আসলে নেওয়ার যোগ্য, মানে ওই 16 ওহম রোধটা নেওয়ার যোগ্য কি, কোন রোধ সেটা। এটা এটা দেখবো কিভাবে, এটা দেখবো যে কোন রোধের মানটা এখানে বড়, তার সাথে হিসাব করবো আমরা। তাহলে আমরা জানি যে আমি দেখতে পাচ্ছি এস এর মানটা সব থেকে বড় কিন্তু এখানে। তাহলে আমরা এখন এস এর জন্য নতুন করে একটা রোধ বের করবো, ঠিক আছে। তাহলে খেয়াল করো সবাই, আমরা পি এর যে মান জানি হচ্ছে 8 ওহম, আমরা কিউ এর মান জানি হচ্ছে 16 ওহম, আমরা আর এর মান জানি হচ্ছে 24 ওহম, আমরা এস এর মান জানি হচ্ছে 32 ওহম। আমরা এখন নতুন করে এস প্রাইমটা বের করবো, কেমন। তাহলে পি বাই কিউ আমরা জানি, যেটা উই নো বা আমরা জানি, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস প্রাইম। তাহলে এস প্রাইম ইজ ইকুয়াল টু কিউ আর বাই পি, যেখানে কিউ হচ্ছে কি আমাদের 16, আর হচ্ছে কি আমাদের 24, আর পি হচ্ছে কি আমাদের 8। তাহলে 8 দুগুণা 16, 24 দুগুণা 48, দেখছো এস প্রাইম হচ্ছে 48। তা তুমি দেখো এস হচ্ছে গিয়ে 32 আর এস প্রাইম হচ্ছে 48। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এই এস এর সাথে 16 ওহম রোধ যে পাইছি এটা কিভাবে লাগাবো, বলো তো। সমান্তরালে লাগাবো। আমার তাহলে কেন, তুমি যে একটু সময় এস 32 এর সাথে, তো তুমি না হচ্ছে দেখো, ভাইয়া এটা শ্রেণীতে। হ্যাঁ শ্রেণীতে লাগাইতে হবে। কারণ আছিল 32, তুমি পাইছো 48, তোমাকে বলেও দিছি যে 16 ওহম রোধ তোমার কাছে আছে, ওটা তুমি কিভাবে লাগাবা। আমার তুমি দেখতে পাচ্ছ 32, তাহলে 16 যোগ করলে 48 হয়ে যায়। তাহলে যোগ করবো মানে কি, শ্রেণীতে লাগাবো। অর্থাৎ আমি বলবো হবে যে এক্স ইজ ইকুয়াল টু 16 ওহম রোধটি চতুর্থ রোধের সাথে রোধের সাথে শ্রেণীতে শ্রেণীতে যুক্ত করলে সাম্য অবস্থা সাম্য অবস্থা লাভ করবে। বুঝতে পারছি আমরা। তোমরা সবাই কি বুঝছো, নাকি বুঝো না। বলছি বুঝছো। হ্যাঁ ভাইয়া, আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। আচ্ছা, এখন এখন ক্লিয়ার। হ্যাঁ, এখন এখন ঠিক আছে। বাকিটা বুঝছো কিনা। হ্যাঁ ভাইয়া বুঝছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলো আমরা তাহলে একটা ম্যাটে চলে যাবো, তোমরা এটা এরকম করে নাও। এটা করলে বাইরে জানাই। করছি ভাইয়া। ওকে, তাহলে আমরা আরেকটা প্রশ্ন করে যাই। শেষ ভাইয়া। ঠিক আছে, আমরা আরেকটা টপিকের প্রশ্ন চলে আসছি। আচ্ছা আমরা একটা কতগুলো টপিকের প্রশ্ন solve করে ফেলতেছি। সিলেট 23, এরপরে
সিলেট থেকে আমরা আরেকটা ম্যাচ যাচ্ছি। এখানে বলছে প্রশ্নটা তোমরা সবাই হলো, এটা হচ্ছে কি আমাদের বিডিএফ এর ইয়াতে আছে, কি বলছে 11 নম্বর পেজে আছে, পিডিএফ এর 11 নম্বর পেজ। আচ্ছা, এখানে আমরা প্রশ্নটা একটু দেখি সবাই কিছু করে। পিডিএফ এর 11 নম্বর পেজে আছে সিলেট বোর্ড 2023, দুটা চিত্র দেওয়া আছে। একটু দেখি আমরা সবাই প্রশ্নটা। দুটো চিত্রের মধ্যে আমাদের প্রথম চিত্র কিন্তু দুইটা কোষ আছে এবং তারা শ্রেণীতে আছে, এবং কোষের অভ্যন্তরীণ রোধও বলছে, কোষের তড়িৎচলা শক্তিও বলছে, এবং বহিঃরোধও বলা দেওয়া আছে। সেম ভাবে পরবর্তী 2 নম্বর রোধের জন্য একই অবস্থা, শুধু কি ওটা সমান্তরালে আছে। এখন প্রথম প্রশ্ন আমাদের যেটা বলছে যে বর্তনী 1 এ বহিরোধ আর এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ কত। ঠিক আছে, প্রবাহিত তড়িৎ কত আমাদেরকে জিজ্ঞাসা করছে। তো এখন আমরা দেখেই বুঝতে পারতেছি আমাদের চিত্রের মধ্যে আমরা দুইটা কোষ পাচ্ছি, দুইটা কোষ পাইতেছি আমরা। একটা হচ্ছে মনে করো E1, এটা মনে করো দেওয়া আছে 3 ভোল্ট, এটা 3 ভোল্ট, আর এটা হচ্ছে E2, এটা হচ্ছে 6 ভোল্ট। এবং এখানে একটা R1 আছে, এখানে একটা R2 আছে। R1 R2 হচ্ছে যে 0.2 0.3, 0.2 এবং 0.3। ঠিক আছে, আর এখানে ক্যাপিটাল আর। তারা বলছে এই ক্যাপিটাল আর আছে না, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত জিজ্ঞাসা করছে। আমরা সহজ সব B ইজ ইকুয়াল টু হচ্ছে IR। ঠিক আছে, আর এখানে একটু ঝামেলা হচ্ছে IR দিয়ে করতে গেলে আমাদের আমাদের তো I লাগবে, কিন্তু প্রশ্নে আমাদের I নাই, আইটা বের করতে হবে। এখন ঝামেলা হচ্ছে এই সূত্র দিয়ে, মানে কথা হচ্ছে এই সূত্র দিয়ে করা যাবে কিনা, উত্তর হচ্ছে না, এই সূত্র দিয়ে করা যাবে না। যেহেতু আমাদের অভ্যন্তরীণ রোধ প্রশ্নে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের I ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই R প্লাস স্মল r, এই সূত্র দিয়ে করতে হবে। কেমন? তো এই সূত্রের জন্য E হচ্ছে আমাদের দুইটা। এখন আমরা এখানে একটা কনসেপ্ট বুঝবো বা বুঝে ফেলতে হবে, যদি আমাকে বলতে হবে আর কি। আমরা পড়ছিলাম শ্রেণীতে যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমাদের হচ্ছে বিভব পরিবর্তনশীল, মনে আছে এই জিনিসটা? শ্রেণীতে আমরা যখন অ্যাপ্লাই করবো তখন আমাদের বিভব যে পরিবর্তনশীল হয়, মনে আছে তোমাদের এই জিনিসটা? হ্যাঁ ভাইয়া মনে নেই। হ্যাঁ, তাহলে আমাদের দেখো এই দুইটা কোষ শ্রেণীতে আছে। তো শ্রেণীতে থাকলে আমি বলছি আগে থেকেই যে কোষ যদি শ্রেণীতে হয় বা রোধ যদি শ্রেণীতে থাকে, তার মানে আমাদের বিভবটা পরিবর্তনশীল, মানে বিভব পরিবর্তন ঘটবে। এখন পরিবর্তন মানে কি, এটা যেহেতু এটা এবং এটা শ্রেণীতে আছে, কারণ আমরা টোটাল ই বের করবো হচ্ছে তাদের যোগফলটা, তার মানে 3 + 6, অর্থাৎ এখানে আমরা ই এর পরিবর্তে অ্যাপ্লাই করবো 9 ভোল্ট। ঠিক আছে, এবার ক্যাপিটাল আর তো অলরেডি আছে প্রশ্নের মধ্যে, এটা এক্সট্রা করে বের করতে হবে না। এটা হচ্ছে আমাদের 10 ওহম প্রশ্ন দেওয়া আছে, 10 ওহম দেওয়া আছে। এবার ঝামেলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ দুইটাও শ্রেণীতে আছে, বোঝা যাচ্ছে? এই যে শ্রেণীতে আছে, এবার শ্রেণীতে হলে কি করবো, R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, তার মানে 0.2 প্লাস 0.3, যোগ করলে আসবে 0.5। তো দেখো আমরা স্মল আরো পেয়ে গেছি 0.5। এখন জাস্ট সিম্পল কাজ, সূত্রে বসাই দিব, সূত্রে বসাই দিলাম অঙ্ক শেষ। কেমন? তো দেখো সূত্র হচ্ছে এটা, I is equal to E হচ্ছে আমাদের 9 ভোল্ট, 9 ভোল্ট, ক্যাপিটাল আর হচ্ছে 10 ওহম, 10 ওহম, স্মল আর হচ্ছে 0.5। তাহলে ক্যালকুলেশন করে আমাদের এখানে আমরা I পাই যাবো 9 ডিভাইডেড বাই 10.5, আনসার হচ্ছে 0.857। 0.8। এই দেখছো, সেরকম অবশ্যই। এই অঙ্কটা কিন্তু অনেক সহজ, কিন্তু অনেকেই হয়তো প্রশ্ন দেখে ভয় পাই যাবে, কি রে, এটা আবার কেমনে করবো আমি আবার, এই অঙ্কটা আমি কেমনে করবো আবার। এই অঙ্কটা কিন্তু আসলে কেমনে করে বলতেই দেখো, খুবই কনসেপ্ট থেকে প্রশ্ন করছে এটা, একবার কনসেপ্ট করবে আর কি। তুমি যদি এগুলো সহজ বেসিক গুলো না বুঝো, তাহলে কিন্তু এই অঙ্ক করতে পারবে না। মানে একটা সার্কিটের সহজ বেসিক গুলো যেটা আমরা পড়ছি ক্লাসের মধ্যে, ক্লাসে এগুলো আমরা কিন্তু সুন্দর করে বোঝাই করে ছোট ছোট করে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে পড়াইছি। এখন এগুলো আশা করি ভুল করা যাবে না। না, সবাই তুলে ফেলো এই অঙ্কটা, তুললে আমাকে জানাও। এই অঙ্কটা তোমাদের লিখে হলে ভাইকে জানাই হয়েছে। করছি ভাইয়া।
আমাদের এখন দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখবো, এটা বুঝলাম। দ্বিতীয় প্রশ্নে কি বলছে দেখি একটু কষ্ট করতে হবে। দ্বিতীয় প্রশ্নে আমাদের বলছে যে কোষের সমবায়ের ধরন পরিবর্তনের ফলে, সমবায়ের ধরন বলতে প্রথম সার্কিটটা হচ্ছে এই দুটো শ্রেণীতে আছে, কিন্তু পরবর্তী সার্কিট সবকিছু সেম, শুধু এই দুটা সমান্তরাল হয়ে গেছে এটা, আর বাকি সব সেম টু সেম, মানে মানের কোনো চেঞ্জ হয় নাই, শুধু ধরনটা চেঞ্জ করছে আর কি, একটা শ্রেণীতে ছিল একটা সমান্তরাল চলে গেছে। আচ্ছা, করলে বহিরোধ আর এর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন কত, মানে এই সার্কিটের জন্য এখানে যে বিটা আমরা পাবো, ওই পরবর্তী সার্কিটের জন্য এই বিটা আবার বের করতে হবে। দুইটা বি কি বলছে, দুইটা বির যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা আমাদেরকে দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্রথম বর্তনীটা অলরেডি আমরা আই পাই গেছি, তো আমরা এখান থেকে বিভবটা বের করে ফেলবো। এখানে বিভবটা কি হবে, এখানে বিভব হবে বি ইজ ইকুয়াল টু জাস্ট সিম্পল আই আর, আগে শোনা, বি ইজ ইকুয়াল টু আই আর, যেখানে আমরা আই মাত্র পাইলাম 0.857, 857, আর আরটা হচ্ছে এখানে কত, 10। আমি এটা বি ওয়ান দিলাম, কেমন, যেহেতু প্রথম বর্তনী, তো এখানে আসবে 8.57 ভোল্ট, এটা হচ্ছে বি ওয়ান। আমরা কি সবাই বুঝছি বি ওয়ানটা কিভাবে আসছে? হ্যাঁ ভাইয়া বুঝছি। এবারে আমরা দ্বিতীয় বর্তনীটা দেখি। দ্বিতীয় বর্তনীতে বি বের করতে একটা ঝামেলা লাগিয়েছে, কিরচপ মারি দিচ্ছে, বুঝছো? আমরা দ্বিতীয় বর্তনীটা খেয়াল করবো ভালো করে। দ্বিতীয় বর্তনী হচ্ছে আসল খেলা। এটা হচ্ছে E1, E1 হচ্ছে আমাদের 3 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট, আর টু হচ্ছে আমাদের 0.3 ওহম, আর ওয়ান হচ্ছে 0.2 ওহম। এই যে চিত্র হচ্ছে এটা, হ্যাঁ, এখানে কিন্তু কোনো ধরনের কারেন্টের ফ্লো দেয় নাই, বুঝছো? তো কারেন্টের ফ্লো আমরা দিব কিভাবে, বুঝবো কিভাবে, কোন দিয়ে কারেন্টটা ফ্লো করবে? এই যে দেখো এখানে পজিটিভ মাথা না, এখানে এটা পজিটিভ মাথা, তাহলে মনে রাখবো আমরা সবসময় কারেন্ট সবসময় কোষের পজিটিভ মাথার দিকে ফ্লো করে, ঠিক আছে? তাহলে কারেন্টটা যাবে এই দিকে, এই যে এই দিকে। তো এটা হচ্ছে আমাদের আই ওয়ান কারেন্ট, এটা হচ্ছে আমাদের আই টু কারেন্ট। কেমনে আই ওয়ান আই টু ডিফাইন করছি, কারণ এটা ই ওয়ান আর ওয়ান, এটা আই ওয়ান দিচ্ছি, এটা ই টু আই টু, এটা আর টু, এটা এই জন্য আমরা আই টু দিচ্ছিলাম। তো দেখো এই কারেন্ট দুটো একত্রিত হয় এই পয়েন্টে মিলিত হয়ে আসছে, এটা হচ্ছে মূল প্রবাহ ক্যাপিটাল আই। ঠিক আছে, তোমরা কি এবার এখানে বুঝছো কারেন্টের হিসাবটা, বুঝছো না সবাই? কারেন্টের হিসাব সবাই বুঝছো কিনা একটু জানাইও ভাই, আরে না বুঝলে আমাকে আবার বুঝে দিতে হবে। বুঝিনি ভাইয়া, আরেকবার বল। আচ্ছা, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো আমাদের, দেখো এই কোষটা এবং এই কোষটা, দুইটা কোষ, তো এটা ছিল হচ্ছে ই ওয়ান, এটা ছিল ই টু, এটা ছিল আর ওয়ান, এটা ছিল আর টু, হ্যাঁ, এটা আমরা করছিলাম। এখন এই জায়গায় আমাদের এদিকে একটা কারেন্ট যাবে বা এদিকে যাবে, যেখানে দিকে যাবে, কোন দিকে যাবে এটা দেখবো হচ্ছে আমাদের কোষের কোন মাথা প্লাস, যে মাথা প্লাস ওই মাথা দিয়ে আমাদের কারেন্টটা ফ্লো করবে। এই যে দেখো দুইটাই প্লাস মাথা এদিকে আছে, যে মাথাটা এদিকে ফ্লো করবে। এখন এক্ষেত্রে এটা হবে আমাদের আই ওয়ান কারেন্ট, এটা হবে আমাদের আই টু কারেন্ট। এই আই ওয়ান এবং আই টু কারেন্ট একত্রিত হবে এই পয়েন্টে হয়ে, এখানে আই কারেন্ট হিসেবে তারা কি সামনের দিকে আগাবে, এই যে। ঠিক আছে, আবার এখানে আছে আবার ঘুরবে, ভেঙে আই ওয়ান আই টু আবার আই, এভাবে ঘুরবে। ঠিক আছে, তার মানে আমরা এখন এটার মধ্যে কিরচফ ফলাইতে হবে। কিরচফ ফলায় আমরা কি করবো, এইটার জন্য হচ্ছে এই যে আমাদের এখানে এটা আর না, এই আর কি লাগবে, এই জন্য আমাদের বি ইজ ইকুয়াল টু আই আর, বি ইজ ইকুয়াল টু আই আর, এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে। তো এই ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করবো, আমার তো আর ওয়ান ঠিক আছে, বাট এই যে আইটা দেখতে, এই আইটা, এই আইটা আমার, আরে কার কার হেডফোন খুলে গেছে মনে হয়। এই আইটা আমার প্রশ্নে নাই, এই আইটা বের করতে হলে দেখতেছি আমাদের এইগুলো সমান্তরালে আছে, এবং এখানে কোষ হচ্ছে দুইটা, এই জন্য ঝামেলা লাগছে, আমাদের এখানে কিরচফ অ্যাপ্লাই করতে হবে। কিরচফের সাহায্যে আমরা হচ্ছে গিয়ে এইটা সলভ করে এখান থেকে আই এর মানটা বের করবো, বুঝছো? কষ্ট আর কি, একটু হালকা কষ্ট করতে হবে। তোমরা এখন বুঝছো কি করতে হবে, কেমনে করতে হবে? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, তাহলে আমরা এখন চিত্রটা একটু বুঝি, কেমন আমরা পড়ছিলাম যখন আমাদের চিত্রটা এরকম থাকবে, তখন এটাকে দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে এরকম, এই যে একটা হচ্ছে এরকম, আগে আমরা নামকরণ করে নিব। নামকরণ হচ্ছে, নামকরণটা একটু করে নিই আগে আমরা। এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা সি, এটা ডি।
ঠিক আছে, এভাবে করলাম, একবার সিম্পল ভাবে করছি, কঠিন কিছু করিনি। তাহলে এটাকে ধরছিলাম আমরা এ, এখানে একটা কোষ রাখছি, এই যে প্রথম চিত্র হচ্ছে এটা, এটা হচ্ছে প্রথম চিত্র। এটা দিলাম হচ্ছে আমরা ই ওয়ান, এটা হচ্ছে আর বি। তাহলে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। ঠিক আছে, আচ্ছা আমাদের আরেকটু কাজ করতে হবে, এখানে আরো দুটো দিতে হবে, ই আসবে, এখানে ই, এখানে এস। ঠিক আছে, তাহলে আমরা এখন ওই যে উপরে পারতেছি, মানে এই পার্টটা বাদ করে দিচ্ছি, এই নিচের এই পার্টটা বাদ দিয়ে আমরা হচ্ছে বাকিটা নিয়ে হিসাব করতেছি। তাহলে আমার এখানে হচ্ছে ওই আহ কি বলে যে লুপের চিহ্ন দিতে হবে, এই যে লুপের দিক। তাহলে আমাদের লুপটার নাম কি হবে? আমাদের লুপটার নাম হচ্ছে, আমরা এখানে মেইনলি অ্যাপ্লাই করবো হচ্ছে কেবিএল, যে এ বি সি ডি আবার এ, এটা হচ্ছে লুপ। এই লুপে আমরা কি অ্যাপ্লাই করবো? এই লুপে আমরা কেবিএল অ্যাপ্লাই করবো, কেবিএল। ঠিক আছে, আমরা যদি কেবিএল অ্যাপ্লাই করি, কেবিএল এর রুলস আমরা জানি কিন্তু ভালো করে সবাই। আমরা দেখবো যে কি আমার এ থেকে বি কিছু আছে কিনা, কিছু নাই। আবার বি থেকে সি খেয়াল করি, এখানে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্টটা বরাবর যাচ্ছে I1। তো বি থেকে সি কিন্তু দেখো একটা কোষও আছে, একটা রোধও আছে। রোধ থাকা মানে অবশ্যই কারেন্ট থাকে। তাহলে আমরা এখান থেকে লিখে বলতে পারি I1 R1। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে I1 R1 কি পজিটিভ না নেগেটিভ? ওইসি বলতে পারবো I1 R1 কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে বলতে পারবা? কারণ ওই যে মানে লুপটা মানে কারেন্টের প্রবাহটা উল্টা দিকে, এই কারণে। হ্যাঁ রাইট, কারেন্ট যাচ্ছে এইদিকে, দেখো কারেন্ট যাচ্ছে এইদিকে আর লুপ যাচ্ছে এইদিকে। তুমি যদি লুপের এই চেহারাটা না বুঝতে পারো, তোমরা এইটা দেখো, এ বি সি ডি এ, মানে এ থেকে বি থেকে, বি থেকে সি এর দিকে, সি থেকে ডি থেকে, ডি থেকে এ দিকে, এটা হচ্ছে লুপের দিক। কিন্তু কারেন্ট তার উল্টো দিকে আছে, অবশ্যই নেগেটিভ। এবার আসো ই, তাহলে ই ওয়ান কারেন্টের কোন মাথা দিয়ে আগে প্রবেশ করতেছে? তো কোষের এই লুপটা কোষের পজিটিভ পাথা দিয়ে আগে প্রবেশ করছে, দেখো এটা পজিটিভ না? পজিটিভ পাথা দিয়ে লুপটা আগে প্রবেশ করতেছে, মানে বি থেকে যখন সি তে যাচ্ছি তখন আগে তো পজিটিভ পাথা দিয়ে যাচ্ছে, যার কারণে এটা পজিটিভ হবে। এবং দেখো সি থেকে ডি কিছু নাই, এবার ডি থেকে একবার এ পর্যন্ত, এখানে কিন্তু একটা কারেন্ট আছে। আবার ডি থেকে একবার এ পর্যন্ত আমরা দেখি একটা রোধ পাইছি এখানে ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর, আই আর আর, এটা বসছে। ঠিক আছে, যেহেতু রোধ পাইছি ক্যাপিটাল আর, আর কারেন্ট হচ্ছে আই, সেক্ষেত্রে আই আর। এখন এটা কি পজিটিভ আই আর নাকি নেগেটিভ আই আর, জয়টা বলতে পারবা? এটা কি পজিটিভ না নেগেটিভ আই আর হবে? তো এটা কি অনলাইন নেই? নেগেটিভ হবে ভাইয়া, নেগেটিভ। নেগেটিভ, কেন নেগেটিভ? কারণ এটার প্রবাহটা উল্টা দিকে আছে। হ্যাঁ, লুপ হচ্ছে এখান থেকে এদিকে যাচ্ছে, কিন্তু কারেন্ট হচ্ছে ওই দিক থেকে, মানে এদিক থেকে ওদিকে, এই জন্য এটা নেগেটিভ, ফিজিক্যাল হবে 0। আমরা কিন্তু কিরশফের কনসেপ্টটা ভালো করে মাথায় ধরে রাখতে হবে, যদি ভুলে যাই তাহলে ক্লাস আছে, ক্লাস দেখে নিবা। কিন্তু কিরশফের কনসেপ্টটা যাতে কোনোভাবে ভুলে না যাই আমরা, এটা মাথায় রাখা, এটা প্রত্যেকটা পদে পদে লাগবে। তাহলে এই আমরা এখন মানগুলো বসাই, মাইনাস I1 R1। তো I1 তো আমি জানি না, কিন্তু R1 জানি, এবং সেটা হচ্ছে 0.2। তাহলে 0.2 I1 প্লাস এখানে ছিল হচ্ছে 3 ভোল্ট, মাইনাস 10I ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এখান থেকে হচ্ছে গিয়ে মাইনাস দিয়ে গুণ করে তিনটাকে ওইদিকে পাঠিয়ে দিব। তাহলে একবার যদি করি, তাহলে 0.2 I1 প্লাস 10I ইজ ইকুয়াল টু 3। এটা দিলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা 1 নাম্বার না, 2 নাম্বার দিব, 1 নাম্বারটা একটু আমি একটা জিনিস করি নাই, এটা করে তারপর এখানে যাচ্ছি। দেখো আমাদের এই চিত্রের মধ্যে, মেইন চিত্রের মধ্যে তোমরা যদি এ জংশনটা খেয়াল করো, এই জংশনে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল তো বুঝছো সবাই, কিরশফ কারেন্ট ল। কিরশফ কারেন্ট ল জংশন নিয়ে কাজ করে। জংশনের মানে কাজ কি? কারেন্ট প্রবেশ করলে পজিটিভ ধরবে, কারেন্ট বের হয়ে গেলে নেগেটিভ ধরবে। তাহলে দেখো আমার এই জংশনটার মধ্যে I1 I2 কিন্তু প্রবেশ করতেছে, তার মানে I1 এবং I2 হচ্ছে পজিটিভ, এবং আইটা বের হয়ে যাচ্ছে, এই জন্য আই হচ্ছে নেগেটিভ, সমান সমান 0। তার মানে এখান থেকে সাদা লিখতে পারি আই সমান সমান I1 প্লাস I2। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। ইকুয়েশন 1 তোমরা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যে কোনো জায়গায় বুঝি না বা এমন সামথিং কিছু। না ভাইয়া বুঝছি। ঠিক আছে, তাহলে আমি সামনে আগাবো নাকি তোমার লেখা বাকি? আগান ভাইয়া। আচ্ছা তাহলে আমরা সামনে আগাচ্ছি।
তাহলে এখন দেখো চিত্র একটা পার্ট শেষ, চিত্রের দ্বিতীয় পার্ট এখন আঁকবো। চিত্রের দ্বিতীয় পার্ট সেটা এই যে এটা দ্বিতীয় পার্ট। তাহলে এইখানে দেখো কি হচ্ছে, এখানে এটা প্লাস এটা মাইনাস, এদিকে আমাদের I2 চলে যাচ্ছে, এদিকে হচ্ছে E2, এদিকে হচ্ছে R2, আর এখানে হচ্ছে I ছিল। এই নামগুলো হচ্ছে A, E, F, এখানে D ছিল, ঠিক আছে, এখানে R ছিল। আচ্ছা চলো তাহলে এটা হুবহু আগেরটার মতো একবার, এটা যেটাকে যেমন করছি এটা একটা অবিকল এটা, শুধু কি হচ্ছে একটু উপরে নিচ্ছে, শুধু নামগুলো চেঞ্জ হচ্ছে আর কি, লুপের এই লুপের চেহারা। তাহলে লুপের নাম কি? লুপের নাম হচ্ছে A E F D A, লুপে KVL। তাহলে আগের মতো একবার ভাই, আগের মতো তোমাটা আমি একবার যদি হিসাব করি, তুমি একটা হিসাব করে দেখবে একবার আগের মতো, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো এই এ থেকে কিছু নাই, ই থেকে এফ যদি খেয়াল করি আমরা এখানে একটা আহ আহ, রোধ প্রবাহ পাচ্ছি I2, আর রোধ হচ্ছে R2। তাহলে এটা অবশ্যই নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ রোধের কারেন্টের দিক আর লুপের দিক হচ্ছে উল্টা, এই কারণে। সেম ভাবে এখানে একটা E2 পাই আমরা, তো E2 টা অবশ্যই পজিটিভ, কারণ আমাদের লুপটা E2 এর পজিটিভ প্রান্ত দিয়ে আগে প্রবেশ করছে, এই কারণে E2 পজিটিভ। এবং এখানে আমরা আবার পাই IR, এটা হবে নেগেটিভ। কেন? কারণ এখানে I এর দিক আর লুপের দিক উল্টা। তো এখান থেকে ক্যালকুলেশন হলে আমরা আগের হিসাবের মধ্যে সবকিছু পাবো, এটাই পাই, এরকম একটা পাবো। তাহলে এইটা তো পাবো না, এখানে আমাদের R2 হচ্ছে 0.3, তো 0.3 I2 প্লাস 10I ইজ ইকুয়াল টু হচ্ছে 6 ভোল্ট। এটা 3 নম্বর ইকুয়েশন। তোমরা কি এই যে এইটা বুঝছো? আমি একটু তাড়াহুড়া করে ফেলছি আর কি, তাড়াহুড়া বলতে মানে এ শুধু তো এটার মতোই, এটা বেশি কিছু লিখি না এখানে। তোমরা কি বুঝছো এটা 3 নম্বর ইকুয়েশনটা কেমন আসছে? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। ওকে ওকে। তাহলে আমরা দেখো আমাদের কিন্তু একটা ভালো পয়েন্ট আছে কিরচপে, একটা খারাপ পয়েন্ট আছে। ভালো পয়েন্টটা কি? এখানে I1 এর সহগ, এখানে I2 এর সহগ সেম যদি হয়ে যায়, সেম সেম ইকুয়াল ইকুয়াল থাকে, তাহলে আমাদের জন্য অঙ্কটা খুব সহজ হয়ে যায়। কিন্তু যদি সেম সেম না থাকে তাহলে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে তারও সমাধান আছে, এমন যদি সমাধান নাই, সমাধান আছে, কিন্তু একটু মানে হালকা একটু কষ্ট করতে হবে আর কি, দুই তিনটা লাইন বাড়াইতে হবে। তো দেখো আমাদের এখানে I1 এর সহগ, এখানে I1 এর সহগ কিন্তু সেম নাই, ভিন্ন। আমরা এটাকে সেম বানাই নিব, সেম বানাই নিতে হবে। তো সেম বানানো আর অত কঠিন না। আমরা যদি অপনয়ন ফলো করি, তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করব, এখানে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে আমাদের মিলে যাবে। তো আমরা কি করব, 2 নংকে আমরা 3 দিয়ে গুণ করব, প্লাস আমরা 3 নংকে 2 দিয়ে গুণ করে আমরা যোগ করব। তো যোগ করে যদি আমরা দেখি তাহলে কি পাই, এটাকে হিসাব করো। 0.6I1 প্লাস 30I ইজ ইকুয়াল টু 9। এবার এটা দেখি, এটাও 0.6I2 প্লাস 20I ইজ ইকুয়াল টু 12। যদি ক্যালকুলেশন করো এখান থেকে, এখানে এটা 0.6 0.6, তো 0.6 কমন নেই, আর লেখা যাবে কি I1 প্লাস I2। এখানে লেখা যাবে কত, 50I ইজ ইকুয়াল টু 21, ঠিক আছে। তো এখান থেকে তুমি যদি দেখো এই যে এই পার্টটা I1 প্লাস I2 সমান কি লেখা যায়, I1 প্লাস আই I2 লেখা যায়। I লেখা যায়, রাইট। এখানে I লেখা যায়, তাহলে এখান থেকে 0.6I প্লাস 50I ইজ ইকুয়াল টু 21। আমার লাগবে শুধু I। আমি যদি এখানে ক্যালকুলেশন করি একবারে, মানে এখানে তো যোগ করলে 50.6I হবে, আমি যোগফলটা উপর দিয়ে করি, তখন এখান দিয়ে করি, মানে 50.6I ইজ ইকুয়াল টু 21। তাহলে I সমান হবে 21/50.6, তাহলে আনসার আসবে 0.41। I সমান হবে 0.41 অ্যাম্পিয়ার। এই বুঝছো I এর হিসাবটা কেমন আসছে? বুঝছি ভাইয়া। 0.41 অ্যাম্পিয়ার। তা আমার তো লাগবে শুধু I, আর কিছু করতে হবে না, আমার লাগবে শুধু I, আমরা I পাই গেছি। এখন আমরা দ্বিতীয় বর্তনীতে এই আর এর মধ্য দিয়ে বিভব পার্থক্য বের করব। তাহলে আমি এখন এই পার্টে লিখে ফেলছি নিচে দিয়ে, দ্বিতীয় আর এর মধ্যে বিভব। তাহলে বিভবটা হচ্ছে B2, যেহেতু আগে B1, আগে ছিল B1 এখন B2, B2 ইজ ইকুয়াল টু হচ্ছে I R। এখন এখানে আইটা কত, আগে তো ছিল আমরা I লিখছিলাম 0.857, কিন্তু বাট এখন হচ্ছে 0.41, 0.41 ইন্টু 10, তাহলে 4.1 ভোল্ট। এই এ পর্যন্ত দেখা যায়, এটা দেখা যায়?
হ্যাঁ ভাইয়া যাচ্ছে। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই যে দেখো, আমাদের পরিবর্তনটা বলছো না, তাহলে পরিবর্তনটা জাস্ট আমি বলে দিব যে বি1 বড় নাকি বি2 বড়। B1 বড়। বি1টা বড় আমার এখানে, তাহলে আমরা বলে দিতে পারি বি1 গ্রেটার দেন বি2। এই পরিবর্তন হচ্ছে এটা, যে দ্বিতীয় বর্তনীর তুলনায় প্রথম বর্তনীতে বিভব পার্থক্য বেশি হচ্ছে বহিরোধে। অঙ্কটা কি বুঝছো সবাই? বুঝছি ভাইয়া। বুঝছি তাহলে তোমরা ভাইয়া। বুঝছি তোমরা বলো। ভাইয়া। হ্যাঁ, আমরা কনসেপ্ট যদি বুঝি তাহলে অঙ্কটা সহজ না? ঠিক আছে, অনেক বড় হয়েছে অঙ্কটা, কিন্তু কনসেপ্ট ধরে আমরা যদি অঙ্কটা করি বা বুঝে বুঝে করতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য কিন্তু অঙ্কটা সহজ। আর তা না হলে কিন্তু অনেক কঠিন একটা অঙ্ক। কাউকে যদি আমি শুরুতেই ধরো চেহারা দেখো, এটা কেমন লাগছে সেটা চেহারা, ওই তো এই বেড়া হেনেছে হার্ট অ্যাটাক করবে, এ কি অঙ্ক দিল। তাহলে আমরা আশা করি আমরা অঙ্কটা বুঝছি। তোমরা অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে খাতার মধ্যে সুন্দর করে তুলে ফেলো বা স্ক্রিনশট নিতে পারো, যেটা হয় আর কি, ওটা করে ফেলো। আচ্ছা, আমাদের আরেকটা অঙ্ক জাস্ট ওটা করে আমাদের আজকে শেষ করবো, কেমন? আর কোনো আপত্তি আছে কারো? না ভাইয়া কোনো না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা কষ্ট করে এটা শেষ করো, শেষ করো, একটু দাঁড়াও, আমি তাহলে ওটা শুরু করবো। ঐশী ফেনি আসে নাই, ঐশী যত ফেনি আসে নাই এই পুজোতে। কি বলছেন ভাইয়া? এবার বলতেছি ফেনিতে আসে নাই, তোমাদের পুজো গেছে না মনে হয়? কোন পূজায়? এই কয়েকদিন কি গেছে তোমাদের, আমি তো বলতে পারি না তোমরা। ও না না যাই নাই সামনে কি পুজো, একদিনের জন্য। সামনে কি পুজো আছে তোমাদের? কি সামনে? দুর্গা পূজা আছে। দুর্গা পূজা, হ্যাঁ। এটা কখন? সেপ্টেম্বরের এই লাস্টে। সেপ্টেম্বর লাস্টে। বুঝতে পারছি। হ্যাঁ, আমার পরীক্ষা শুরু হবে 24 তারিখে, মানে 24 তারিখে আমার সেমিস্টার শুরু। সেটা একটু একটু চাপই আছে। 17 তারিখ থেকে আমাদের হবে। 17 তারিখ থেকে কি শুরু হয়েছে? সেপ্টেম্বরের না 17 তারিখ। ভাইয়া, সেপ্টেম্বরের 17 তারিখ থেকে শুরু। ও, এই কি তোমাদের প্রি টেস্ট না না সিটি। ক্লাস টেস্ট। আর ক্লাস করতে হবে? এটা তুলে ফেলো সবাই তাড়াতাড়ি করে, আমরা এরপর নেক্সট ম্যাচ চলে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড টেস্ট। চট্টগ্রাম বোর্ড টেস্ট করবো এরপর আমরা, তোমাদের দেখছো এটা? দেখছি ভাইয়া। আচ্ছা, বাকিরা দেখছি ভাইয়া। আমরা এরপর চট্টগ্রাম বোর্ড টেস্টের প্রশ্নটা খুলবো। ওই সেম পেজে আছে, যে পেজে খুলছো পিডিএফ এর পেজে আছে, 18 নম্বর ম্যাথটা আর কি। আচ্ছা, এখানে প্রশ্ন বলছে 12.5 ওহম রোধের একটি তারকে টেনে দ্বিগুণ করে একটি হিটারের কুণ্ডলী তৈরি করে এতে 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করা হলো। তোমরা কি প্রশ্নটা দেখতেছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আমি আবার রিপিট করতেছি। 12.5 ওহম রোধের একটি টার্গেট টেনে, টেনে বলছি কিন্তু, টেনে দ্বিগুণ করে একটি হিটারের কুণ্ডলী তৈরি করে, হিটারের কুণ্ডলী তৈরি করছে, হ্যাঁ, তৈরি করে 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করা হলো। কুণ্ডলীকে 30 ডিগ্রি সেলসিয়াস এর পানিতে নিমজ্জিত করে 305 সেকেন্ড বিদ্যুৎ চালনা করা হলো, রূপান্তরিত হয়েছে। লাস্টে একটা কথা বলে দিতে কিন্তু, সম্পূর্ণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। খুবই সুন্দর একটা প্রশ্ন এবং কনসেপ্টুয়াল একটা প্রশ্ন। তাহলে আমরা হচ্ছে প্রশ্ন একটু খেয়াল করি। আমাদের গরু কথা কি বলছে, বলছে উদ্দীপকের তারটির দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.1 সেন্টিমিটার হলে উপাদানের আপেক্ষিক রোধ কত? আচ্ছা, তোমরা কি গরু গড়া করতে পারবা বলতো? আপেক্ষিক রোধ বের করতে বলছে, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো আর কি। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এই সূত্র দিয়ে করলে অঙ্ক শেষ। পারবা করতে তোমরা গরু গো? হ্যাঁ পারবো পারবো।
এটা তো সহজ একবার ম্যাথ। পারবো ভাইয়া। ওকে, যেহেতু সবাই পারবা এটা, আমি তাহলে গরু গোটা করতেছি না, আমি ঘরে ঘরে চলে যাচ্ছি, কেমন? পারবা না পারবা? জি ভাইয়া পারবো। ওকে, তো আমরা তাহলে আহ ঘরে কথা চলে যাচ্ছি। ঘরে কথা আমাদের কি বলছে একটু দেখি আমরা। ঘরে কথা বলছে আমাদেরকে, উদ্দীপকের পানি কি ফুটবে? ছোট্ট একটা কথা বলছে এখানে, পানি কি ফুটবে? এখন পানি যদি ফুটতে হয়, অবশ্যই তার পূর্বের তাপমাত্রা থেকে পরের তাপমাত্রা অবশ্যই বেশি হইতে হবে। তার মানে আমার এখানে যে ডেল থিটাটা আসলে আছে, এটা আমরা জানি আছে থিটা 1 মাইনাস থিটা 2। তো প্রশ্নে দেখো, ওই পানিতে রাখা হয়েছে, কতটুকু রাখা হয়েছে? 305 সেকেন্ড রাখা হয়েছে। এখন 305 সেকেন্ড রাখলে, রেখে বিদ্যুৎ চালনা করছে। তো বিদ্যুৎ চালনা করলে আমাদের লাস্ট একটা কথা বলছে যে বিদ্যুৎটা কোথায় চলে গেছে? তাপ শক্তিতে কনভার্ট হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের, যেহেতু বিদ্যুৎটা বাড়ানো হয়েছে, তার মানে তাপটাও বাড়বে। আর তাপ যদি বেড়ে যায়, তার মানে তাপমাত্রাটাও কি হবে? বাড়বে। এখন আসলে বাড়বে কিনা এবং বাড়লে কতটুকু বাড়বে, সেটা আমরা এখন বের করবো। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝছো আমি কি বললাম? আরেকবার বলেন ভাইয়া। ওকে ভাইয়া আরেকবার বলুন। ওকে ওকে দেখো, আমাদের প্রশ্নে বলছে মানে পানি ফুটবে কিনা। আর পানি ফুটবে মানে কি? অবশ্যই পূর্বের তাপমাত্রা থেকে পরের তাপমাত্রা বেশি হইতে হবে, তাহলে তো পানি ফুটবে, এছাড়া তো পানি ফুটবে না। তো এই ক্ষেত্রে দেখো, আমরা তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা জানি সবাই, থিটা 1 মাইনাস থিটা 2, সরি থিটা 1 না, থিটা 2 মাইনাস থিটা 1 সেলসিয়াস। তো এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আমার তো ওই যে কুণ্ডলিটা বানাইছে, কুণ্ডলি, ওই কুণ্ডলিতে এই 30 ডিগ্রি সেলসিয়াস পানির মধ্যে রাখা হয়েছে। কতটুকু সময় নিয়ে রাখা হয়েছে? 305 সেকেন্ড সময় নিয়ে রাখা হয়েছে। এখন এই 305 সেকেন্ড আমরা পাইছি, এই 305 সেকেন্ড এর মধ্যে বলছে বিদ্যুৎ চালনা করছে, মানে 305 সেকেন্ড সময় যে রাখছে, যে এই সময়ের মধ্যে বিদ্যুৎ পাঠাইছে ওই পানির মধ্যে। এবং আমাদের প্রশ্নে বলে দিয়েছে কিন্তু ওই বিদ্যুৎ শক্তিটা কোথায় কনভার্ট করছে? তাপ শক্তিতে। তো আমার দেখো, বিদ্যুৎটা তাপ শক্তিতে কনভার্ট করছে, মানে অনবরত 305 সেকেন্ড ধরে তাপ দিছে খালি। আর তাপ যদি দিতেই থাকে, অবশ্যই আমাদের কি তাপমাত্রা অবশ্যই বাড়বে সেখানে। তো তাপমাত্রা বাড়বে, যে এটা আসলে আমাদের কনফার্ম করতে হবে, হ্যাঁ তাপমাত্রা বাড়বে। এবং বাড়তেছে যে কতটুকু বাড়তেছে, এটা আমাদের বের করতে হবে। তার মানে আমাদের প্রশ্ন থেকে বের করতে হবে থিটা 2, প্রশ্ন থেকে আমাদের থিটা 2 বের করতে হবে। যদি আমাদের থিটা 2টা থিটা 1 থেকে বড় হয়, তাহলেই পানি ফুটবে, আদারওয়াইজ পানি ফুটবে না। বুঝতে পারছো আমি কি বলছি? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখন থিটা 2টা বের করবো। এইটার জন্য আমাদের ফর্মুলা কি জানো? এটার জন্য ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আর ডাব্লিউ বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে ক্যাপিটাল এইচ, আর এইচ বলতে আমরা বুঝি আই স্কোয়ার আর টি ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। আমাদের এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে ডেল থিটা দেখতেছো না, এই ডেল থিটা থেকে আমরা জানবো হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1। এখান থেকে থিটা 2টা বের করবো। বুঝছো কোথায় গেছে? কতটুকু কনসেপ্টের প্রশ্ন করতে দিচ্ছ? এখানে আরো একটা কনসেপ্ট আছে। তাহলে চলো আমরা এখান থেকে থিটা 2 যদি বের করতে হয়, এম লাগবে, এস লাগবে, টি লাগবে, আর লাগবে, আই লাগবে, এগুলো লাগবে সবগুলো। তো প্রশ্নে অলরেডি তোমাদের আর ভি দিছে, আর প্রশ্ন দেয়া নেই, প্রশ্নে তোমাদেরকে ভি দিছে, ভি। এখন আমার তো ঝামেলা লাগছে আরেকটা, আমার তো প্রশ্নে আই দেওয়া নাই, তার মানে এই ফর্মুলা থাকবে না, থাকবে হচ্ছে ভি স্কোয়ার বাই আর টি, এটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি এটা কেন পাইছেন? চলো এটা দেখি কেমন পাই আমরা। আই স্কোয়ার আর টি, তাহলে আমরা আই সমান কি জানি সবাই? বি বাই আর না? পি বাই আর। হ্যাঁ, তাহলে বি বাই আর জানি, তার মানে বি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। এই দেখো এখান থেকে একটা একটা আর কাটাকাটি, তাহলে বি স্কোয়ার বাই আর ইন্টু টি। এই দেখো আমি এভাবে পাইছি, ঠিক আছে? এটা তো আমরা 9-10 পড়ছি, এগুলা আশা করি এগুলো নিয়ে কোনো কিছু নাই। তো আমরা আশা করি বুঝছি কিভাবে বি স্কোয়ার বাই আর টি আমি লিখছি আই স্কোয়ার আর টি এর পরিবর্তে। তো আমাদের এখন উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে
থিটা টু ব্যতীত বাকি যা আছে সব প্রশ্নে আছে কিনা, যদি না থাকে আমরা বের করবো, বের করে এটাতে অ্যাপ্লাই করবো, করে থিটা টুর মানটা বের করবো। বুঝছো? তো আমরা দেখতেই পারতেছি প্রশ্নের মধ্যে আমাদের বিভব বলে দিচ্ছে বি ইজ ইকুয়াল টু 220 ভোল্ট, তাহলে একটা জিনিস পাই গেছি আমরা, এবং টিও পেয়ে গেছি 305 সেকেন্ড। আর আরেকটা ঝামেলা হচ্ছে প্রশ্নের মধ্যে কিন্তু কোনো ভর বলে নাই, যেহেতু ভর কোনো বলে নাই আমরা ভর ধরে নিব হচ্ছে এম ইজ ইকুয়াল টু 1 কেজি। আর এস তো বুঝে গেছো কত হবে, 4200, যেহেতু পানিতে, জুল পার কেজি পার কেলভিন। দেখো তো সবকিছু আছে কিনা, শুধু কি নাই, শুধু নাই কি এখানে বলো তো, আবার থিটা ভালো আছে 30°C। আর প্রশ্ন হচ্ছে নাই কি, আর থিটা নাই। আর নাই, রাইট, আর নাই। কিন্তু অনেকেই দেখবে যে প্রশ্নের মধ্যে যে 12.5 ওহম আছে না, ওইটা অ্যাপ্লাই করে দিবে। এখন যারা ওইটা অ্যাপ্লাই করে তারা অঙ্ক ভুল, বুঝছো? কেন অঙ্ক ভুল এটা তোমরা প্রশ্নটা আরেকবার দেখলে বুঝতে পারবা। প্রশ্নে বলছে আমাদেরকে 12.5 ওহম রোধের একটি তারকে টেনে দ্বিগুণ করছে। এই যে টেনে দ্বিগুণ করছে, যে টেনে যে দ্বিগুণ করছে, এই কথাটার জন্য একমাত্র আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। টেনে দ্বিগুণ করছে, আমরা একটু কনসেপ্ট দেখবো ছোট্ট করে। যখন তারকে টেনে n গুণ লম্বা করবে, টেনে n গুণ লম্বা করবে, তুমি যখন কোনো একটা তারকে টেনে n গুণ লম্বা করবে, টেনে, তখন তার পূর্বের আয়তন এবং পরের আয়তন সেম থাকবে, শর্ত। এটা হচ্ছে শর্ত, এটা মাথায় রাখবে, যদি পারো নোট তুলে ফেলতে পারো। এটা হচ্ছে আমাদের শর্ত যে কোনো তারকে টেনে যদি আমরা n গুণ লম্বা করি, সেই ক্ষেত্রে পূর্বের এবং পরের আয়তন সেম হবে। বুঝে গেছে? ওকে, এখন এখান থেকে আমরা একটু খেয়াল করি, প্রশ্নটার মধ্যে বলছে তারকে টেনে দ্বিগুণ করছে। তারকে টেনে দ্বিগুণ করা, দেখো এটা মানে হচ্ছে আমাদের এখানে এই যে B1 আর B2 এটা যদি ভাঙি লিখি আমরা, তাহলে কি দেখা যাবে, A L1 is equal to, মানে A1 L1 is equal to A2 L2, লেখা যায় না এভাবে, A1 L1 is equal to A2 L2 লেখা যায়, ঠিক আছে? তো এখান থেকে এবার দেখো A1 বাই A2 সমান সমান, আমি L1 লিখছি L1 L2, তোমরা কি এই কথা বুঝছো? B1 এর জায়গায় A1 L1 লিখছি বা B2 এর জায়গায় A2 L2 লিখছি, এটা কি বুঝছো তোমরা? বুঝছি। আচ্ছা, না বুঝলে আবার আমি একটু বুঝাই দিই। বি মানে আয়তন, আর আয়তনকে আমি যদি ভাঙায় লিখি এ আর লিখতে পারি। এ হচ্ছে ক্ষেত্রফল আর এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তো আয়তনের একক হচ্ছে মিটার কিউব, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। এখানে এই যে বি সমান এ আর, আর এখানে A1 L1 ইজ ইকুয়াল টু লিখতে পারি হলে কি L2 বাই L1 লিখতে পারি। ওকে, আচ্ছা এবার দেখো, একটু দেখো সবাই দেখো, এখন আমরা ধরি, এটা যে আদি দৈর্ঘ্য হচ্ছে গিয়ে L1 সমান সমান L, আর শেষ বা চূড়ান্ত দৈর্ঘ্য সেটা L2 সমান হবে 12। এই কথা বুঝছো কিনা তোমরা বলো তো? L1 সমান যদি L হয়, L2 সমান 12 হবে। and 12 কেন? কারণ দৈর্ঘ্য ওই যে 10 এর দ্বিগুণ করছে, 10 এর দ্বিগুণ করার কারণে এরকম। তাহলে এখানে আজকে 10 এ n এর জায়গায় লিখবো দ্বিগুণ, দ্বিগুণ লম্বা। তাহলে এখানে এই জন্য L1 সমান যদি L লিখি, L2 সমান হবে তার দিক 12। তাহলে তোমরা একটু ফোকাস করো, A1 বাই A2 ইজ ইকুয়াল টু L1 বাই L2 না? তো যেখানে L1 মানে L আর L2 মানে কি 12, তাই না? এখানে দেখো 2 টু বাদ, তাহলে কত হচ্ছে আমার এখানে? আমার এখানে হচ্ছে শুধু হাফ। তো এই জায়গায় আমরা A1 বাই A2 কে এভাবে রেখে দিলাম। A1 বাই A2 সমান কি লেখা যাবে? লেখা যাবে হাফ। তোমরা কি বুঝছো A1 বাই A2 সমান সমান যে হাফ লিখতে পারছি আমরা? ভাই এখানে 2 হবে না, কোথায় 2 হবে না? মানে হাফ হবে না তো, 2 হবে না। আমি উল্টা করেছি, সরি। এখানে L2 বাই L1 হবে, তাহলে 12 বাই L, অর্থাৎ হ্যাঁ ঠিক আছে 2 হবে, 2 হবে, মানে A1 বাই A2 এর অনুপাত হচ্ছে 2 আর কি। তোমরা কি এ পর্যন্ত বুঝছো সবাই? অঙ্কটা এই পর্যন্ত সবাই বুঝছি কিনা? ঠিক আছে, আমরা এখন দেখো আহ প্রথম ক্ষেত্রে, তারের প্রথম ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, আমরা R1 সমান লিখতে পারি রো ইন্টু L1 বাই A1 লিখতে পারি। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, R2 সমান লেখা যাবে রো L2 বাই A2। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, দুটো ইকুয়েশন পাইছি আমরা দুটো ক্ষেত্রে। তো এখন দেখি আমরা, আমি যদি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি,
তাহলে কি পাচ্ছি R2 বাই R1 ইজ ইকুয়াল টু, মানগুলো বসাই দিব, রো L2 বাই L1, সরি, L2 বাই A2, রো L1 বাই A1। আমি কি করছি, জাস্ট মানগুলো বসাইছি এখানে। এখন তোমরা আমাকে একদম প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি R2 বাই R1 কেন লিখছেন? কোনো সমস্যা নেই, তুমি R1 বাই R2 লিখো, মানে আমি অনুপাত দিয়ে কাজ করতেছি কাটাকাটি করার জন্য। এখন এই জায়গায় R2 বাই R1 করার কারণ আছে একটা, আমার R2 বের করতে সুবিধা হবে, মানে আর উল্টাইতে হবে না। তো এখান থেকে এই রো এরো পাত, তাহলে দেখা যাবে L2 বাই A2 ইন্টু A1 বাই L1, মানে ভাগ ছিল না নিচে, এটা উল্টে দিছি, গুণ করার কারণে উল্টে গেছে। তাহলে এখান থেকে লিখতে পারি L2, এই যে দেখো, L2 বাই L1 ইন্টু A1 বাই A2। তাহলে L2 বাই L1 মানে কি? L2 বাই L1 মানে হচ্ছে 2, 2 মানে 2, আবার A1 বাই A2 মানে 2, তাহলে কত হচ্ছে 4। তাহলে দেখো R2 বাই R1 4, তাহলে R2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4R1। তো দেখো প্রশ্নে অলরেডি একটা আর দেওয়া আছে না, 12.5 ওহম, এটা হচ্ছে আমাদের R1। আর আমি যদি 4 এর সাথে 12.5 গুণ করে দেই তাহলে হচ্ছে কত, 50 ওহম আসে। আর আমাদের নতুন যে রোডটা আছে না, এই যে এই আটটা, এখানে যে এই আটটা আছে না, এই আটটা হচ্ছে আমাদের 50 ওহম। বুঝতে পারছো সবাই? এখন এই অঙ্কের মানে এই R2 বের করার একটা শর্টকাটও আছে। শর্টকাটটা কি জানো? শর্টকাট হচ্ছে, যদি আমাদের প্রশ্নে বলে তারকে টেনে n গুণ লম্বা করা, যদি প্রশ্নে এই কথাটা বলে, মনে রাখবা শর্টকাটটা কি, আর n ইজ ইকুয়াল টু হচ্ছে n স্কয়ার আর। আর n ইজ কি n স্কয়ার আর। প্রশ্নে n কত দেখি বলো তো একজনে, এই প্রশ্নে n কত? 2 2, তাহলে 2 স্কয়ার ইন্টু 12.5, এই দেখো 50। দেখছো, আমি যেটা করছি এটা হচ্ছে তোমাদের ফুল কনসেপ্ট থেকে করছি, আর এটা তো চলাম। বুঝছো? ভাই এইভাবে করলে কি হবে? হ্যাঁ, এভাবে করলে হয় না, এভাবে করে নাম্বার কাটি দিবে। এটা তোমরা হচ্ছে ভার্সিটি কোশ্চেন যখন সলভ করবা তখন এটা অ্যাপ্লাই করি, তখন এটা সমস্যা নেই। তুমি যখন ওই ভার্সিটিতে রিটেন থাকে না, রিটেনে তুমি এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, ওটা নিয়ে সমস্যা হবে না। তাহলে আমরা কিন্তু বুঝে গেছি আমাদের অঙ্কের মধ্য থেকে কি করতে হবে। ওকে, আমরা সূত্র অ্যাপ্লাই করে ওটা দেখি, দেখি হবে তো দেখি। বি স্কোয়ার, আমরা যেটা জানি, উই নো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ লেখা যায়। তো ডাব্লিউ এখানে হচ্ছে বি স্কোয়ার বাই আর টি ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তাহলে এখান থেকে আমি ডেল থিটাকে আলাদা করি ফার্স্টে, তাহলে বি স্কোয়ার বাই আর ইন্টু টি ডিভাইডেড বাই এম এস। মানগুলো বসাই কেমন, যেখানে বি হচ্ছে 220 হোল স্কোয়ার, দেখো এই আটটাকে তুমি কি চলে আসে ক্যালকুলেশন করলে, ইন্টু 305 ডিভাইডেড বাই এম হচ্ছে 1, এস হচ্ছে 4200, আর হচ্ছে আমরা পাইছি কত 50। তো ক্যালকুলেশন করি, 220 স্কোয়ার ইন্টু 305 4200 ইন্টু 50, তাহলে 70.3, 70.3। এই তোমরা কি এতটুকু বুঝছো? 70.3 লিখে সেলসিয়াস তোমরা বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, আমি কি এই যে এই পার্টটা বুঝবো, এই পার্টটা বুঝবো, এই পার্টটা শুধু বুঝতে পারবে? তোমার লেখা নেই এখনো এটা? ভাইয়া লিখছি তো। ওকে, আমি এটা বুঝলাম কেন। তাহলে এখানে দেখো আমাদের তো অঙ্কটা এখনো শেষ হয়নি, আমার তো অঙ্ক এখনো বাকি। থিটা 1 আছে, থিটা তো আমার বের করতে হবে এখান থেকে। তাহলে ডেল থিটা বলতে আমরা বুঝি থিটা 2 মাইনাস থিটা 1 ইজ ইকুয়াল টু 70.3। তাহলে থিটা 2 সমান লেখা যায় 70.3 প্লাস থিটা 1। তাহলে এখানে 70.3 প্লাস হচ্ছে 30, তাহলে কত হচ্ছে 100.3 ডিগ্রি সেলসিয়াস।
এই দেখো, থিটা 2 পাইছি 100.3 ডিগ্রি সেলসিয়াস। তোমরা দেখে বুঝতে পারছো থিটা 2 অবশ্যই থিটা 1 থেকে বড় হচ্ছে। এখন তোমরাই বলো পানি কি ফুটবে নাকি ফুটবে না? ফুটবে। ফুটবে, তাহলে আমরা বুঝে গেছি যে ফুটবে। কি ফুটবে? পানি ফুটবে। দেখছো অঙ্কটা কত কনসেপ্টুয়াল ছিল একবারে, কত বেসিক থেকে ছিল, কত ডিপ থেকে ছিল অঙ্কটা। তাহলে আজকে আমরা কয়টা অঙ্ক করলাম, কয়টা বোর্ডে অঙ্ক করছি? সাতটা 7টা করে দিয়েছে না? আমরা দেখো 7 ধরনের অঙ্ক করছি না, কিন্তু। ছয়টা। বাহ। এই 6টা বোর্ডে কিন্তু আমরা 6 ধরনের অঙ্ক করছি, তাই না? 6টা বোর্ডে আমরা 6 ধরনের অঙ্ক করেছি। আমরা অলরেডি এর আগে কিন্তু যখন আমরা ম্যাথ করছিলাম বা থিওরি পড়ছিলাম, তখনও কিন্তু আমরা আরো কিন্তু ম্যাথ করছিলাম, ঠিক আছে? তো আশা করি তোমরা এই অধ্যায়ে মোটামুটি ভালো করে তোমরা করছো। এবং আরেকটা জিনিস অবশ্যই, যেহেতু তোমাদের সাথে সরাসরি আমার কন্ট্যাক্ট হচ্ছে না, তোমরা অনলাইনে আছো, অবশ্যই তোমার নিজের পড়ালেখাকে নিজেই গুছাইতে হবে। এখানে আমি যত তোমাকে মোটিভেশন দেই, যতই হচ্ছে যত ধরনের কথাবার্তা বলি, দিন শেষে তোমাকে নিজেরটা নিজেকেই করতে হবে। আমি এসে তোমাকে বাসায় এটা বুঝে দিতে পারবো না তখন, কারণ তোমাকে নিজেই এটা করতে হবে। নিজের পড়া নিজে গুছিয়ে নিতে হবে বাসার মধ্যে, ঠিক আছে? তাহলে এটা লেখা হইলে আমাকে জানাইও। আজকে আমাদের শেষ, আজকে আর করাবো না। আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা 1.5 ঘন্টার মতো একটা ক্লাস নিচ্ছি, আমাদের চ্যাপ্টারটা শেষ করছি। আমি হচ্ছে তোমাদের আগামী আম, শনিবারে অথবা বুধবারে, বুধবার না sorry, বৃহস্পতিবার তোমাদের একটা এমসিকিউ এক্সাম দিব, কেমন? এটা দিছো গত সোমবারে। সোমবারে না সরি, সোমবার নিয়েছিল গত পরীক্ষা, না রোববারে ছিল। বৃহস্পতিবারে দিয়েছিলাম, বৃহস্পতি। তোমরা আজকের পুরো ক্লাসটা বুঝছো তো সবাই? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি ভাইয়া। ওকে। আচ্ছা, আমার সাথে তো একটা চ্যাপ্টার পুরোপুরি শেষ করছো তোমরা, মানে একবারে বলতে পারো সবকিছুই আমরা শেষ করছি এখানে। আর পুরো চ্যাপ্টার তোমরা ক্লিয়ার আছো তো, বুঝছো তো পুরো? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। হুম, দেখ তাহলে তো ঠিক আছে। চেষ্টা করো তোমাদের সাথে আরো 2 একজনকে অ্যাড করার জন্য। ঠিক আছে, অনলাইনে অনেক ভালো ভালো আহ, ইয়ে আছে, তোমাদের ব্যবস্থা আরো আছে অনলাইনে। তারা হয়তো ওখানেও স্বচ্ছন্দ বোধ মনে করে, মানে যে যেখানে স্বচ্ছন্দ মনে করে আর কি। আমি তো একমাত্র অনলাইন করে তোমাদের কয়েকজনের জন্যই খুলছি, যে তোমাদের একটা ভালো সুবিধা করতে পারে, কয়েকটা সার্ভিস ভাবে দিতে পারে নিজে থেকে। হ্যাঁ, তোমরা তাহলে বাকি যে অঙ্কগুলো আছে আমি তোমাদের বাড়ির কাছে দিয়ে দিব করার জন্য। আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে তোমাদের বলে দিব যে কে কোনটা কোনটা বাড়ির কাজ করবা, ঠিক আছে? বা একটা বাড়ির কাছে লিস্ট পাঠিয়ে দিব, তোমরা ওইটা করে আমাকে আগামী পরশুর মধ্যে জমা দিও সবাই, ঠিক আছে? ঠিক আছে ওকে ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। সবাই তাহলে বাসায় একটু রেস্ট করো, রেস্ট করে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে পড়তে বসি।